যাও, চেয়ারে যেয়ে ক্লাস করো, অফলাইন ক্লাস অনেক মিস করো না? তাহলে একটা কাজ করে ফেলো, করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলো, যে যে মিস করতেছো। যারা অফলাইন ক্লাস মিস করতেছো, করোনা ভ্যাকসিন আবিষ্কার করো, দেখবা যে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি স্লাইড শেয়ারটা করে দেই ভাইয়া, কারণ টাইম বেশি ওয়েস্ট করা যাবে না। 2:15 বাজে, আর হয়তো আমরা 30 সেকেন্ড কথা বলে আমরা লেকচার শুরু করে দেব। ওকে, তাহলে যাই হোক, নতুন অনেকেই পার্টিসিপেট করতেছো, তো নিউ যারা পার্টিসিপেন্ট আছো তাদের জন্য একটাই কোশ্চেন, সেটা হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে তোমাদের এখন ভোকালের দায়িত্বে আছি হচ্ছে আমি, ডক্টর অভ্র, এবং তোমাদের কিউ&এ বক্সে থাকবে তোমাদের সবার প্রিয় আদনান ভাই। এবং কিউ&এ বক্সে শুধুমাত্র টপিক রিলেটেড কোশ্চেন করবা, কারণ তোমরা অনেক পার্টিসিপেন্ট হও, তাই না? এত পার্টিসিপেন্ট যদি কিনা টেকনিক্যাল কোশ্চেন কিউ&এ বক্সে করো, তখন কিন্তু ওগুলো কোশ্চেন গুলো দেখা সম্ভব হয় না, তাই প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেওয়া সম্ভব হয় না। তাই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন গুলো শুধুমাত্র কিউ&এ বক্সে করবে। আর পুরোটা ক্লাসেই আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। তাই কিউ&এ বক্সে ওয়েট করো, দেখো ভাইয়া পড়ায় নাকি। ঠিক আছে, তাই কিউ&এ বক্সে কোশ্চেন করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হয়, নাহলে সবাই যদি একই কোশ্চেন বা মনে করো কোশ্চেন করলে ভাইয়া কোষ কি, এইটার উত্তর এখন আদনান ভাই দিতে গেলে ইম্পর্টেন্টের উত্তর কখন দিবে? তাই হচ্ছে কোশ্চেনও সতর্কতার সাথে দিতে হয়, যে কোনটা করলে আসলে আনসারটা পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, আমি তাহলে ভিডিওটা অফ করে দেই। আশা করি সুন্দর একটা কিছু তোমাদের আমরা প্রেজেন্ট করতে পারবো। কে, আমি আর তোমাদের সবার প্রিয় আদনান ভাই মিলে। এবং আমাদের সাথে টেকনিক্যাল সাপোর্টে কে আছে দেখতেছি, ইমামুল ভাই আছে আর রাকিব ভাই আছে না? ইমামুল ভাই সবসময় থাকেন, তো ইমামুল ভাই থাকবেন, রাকিব ভাই যাই হোক টেকনিক্যাল সাপোর্ট, তারা টেকনিক্যাল সাপোর্ট দিবেন। ওকে, তাহলে ওটা স্টপ করে স্লাইড শেয়ার শুরু করি। অলরেডি বেজে গেছে 2 মিনিট, সোয়া 2টা থেকে অলরেডি 1 মিনিট 2 মিনিট বেশি, সো আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। তো কোষ আর কোষের গঠন, ঠিক আছে, যা যা পড়াবো তাই তাই পড়বা, পিডিএফটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডক্টর অভ্র, হ্যাঁ, আর কিউ&এ বক্সে থাকবে মিস্টার আদনান, যাই হোক ডক্টর আদনান। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। কোষ আর কোষের গঠন, প্রথমে একটু বলি কোষ কাকে বলবো, তাই না? যে সমস্ত সত্তায় প্রোটোপ্লাজম থাকবে ওইগুলোই কোষ। কি থাকতে হবে? কোষ থাকার পূর্ব শর্ত হচ্ছে প্রোটোপ্লাজম থাকতে হবে। ঠিক আছে, প্রোটোপ্লাজমই হচ্ছে সজীব উপাদান, এটাই কোষ। যেমন ভাইরাস কিন্তু কোষ না, অকোষীয়। কারণ কি? ভাইরাসে কোনো প্রোটোপ্লাজম নাই। বিগত লেকচার গুলোতে আমরা পড়ে আসছি ভাইরাসে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড মেমব্রেন থাকে। কোষের মেইন জিনিস হচ্ছে, কোষ হইতে হলে অবশ্যই প্রোটোপ্লাজম থাকতে হবে, এতটুকু মাথায় গেঁথে নাও। এরপরে কোষ থেকে কিছু প্যাচ লাগে, ক্লিয়ার। কোষবিদ্যার জনককে দেখো, প্রথম কোষ আবিষ্কার করছে হচ্ছে হুক, রবার্ট হুক। কে আবিষ্কার করছে? রবার্ট হুক। তাহলে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, লিখে দিচ্ছি। কোষবিদ্যার জনক হুক, রবার্ট হুক। এবারে আসো, পরে কিছুদিন পরে আধুনিক কালে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল হচ্ছে সোয়ানসন। কি? সোয়ানসন, কার্ল পি সোয়ানসন। তিনি বললেন যে কোষ হইতে হইলে কি লাগে বলতো? ফার্স্টেই পড়াই দিছি, প্রোটোপ্লাজম লাগে। কোষ হতে হলে ডেফিনেটলি ওটার কি থাকতে হবে? প্রোটোপ্লাজম থাকতে হবে। তাহলে এটা কি আধুনিক ভাবে বলছে মিস্টার সোয়ানসন। তাহলে যদি বলে আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে সোয়ানসন। ঠিক আছে, তাহলে কোষবিদ্যার জনক কে? হুক। আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে সোয়ানসন। একদম হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো লিখে রাখ, নাহলে কিন্তু ফিউচারে ধরা খাবা। কারণ ওই বই থেকে প্যারা করে করে বের করে পরীক্ষার আগের দিনও পড়া হয় না, নর্মালিও পড়া হয় না। হাসান স্যারের বইয়ের পিছনে যে ফাঁকা জায়গা আছে সুন্দর মতো লিখে রাখবা। আধুনিক কোষবিদ্যার জনককে মিস্টার সোয়ানসন। ওকে, এটা সোয়ানসন হবে। ঠিক আছে, একসাথে লিখে রাখতে হবে। আর একটা কথা জানবো, তাই না? তাহলে কোষ থেকে আমরা জানলাম কোষবিদ্যার জনক হুক, আর আধুনিক কোষবিদ্যার জনক সোয়ানসন। আর একটা জিনিস আমরা জানবো, কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব কি? এটা দেয় বিজ্ঞানী সোয়ান, সোয়ানসন না কিন্তু, আর একজন বিজ্ঞানী আছে সোয়ান। সে বলছে 4টা তত্ত্ব দিছে, যার ভিতর তিনি বলছে জীবনের মৌলিক একক, বংশগতির একক, জীবন্ত সত্তার, হ্যাঁ, সকল ধরনের একক হচ্ছে কোষ। আর কি বলছে? পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন, মানে কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়, এটা হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্বকে দেয় সোয়ান। একসাথে লিখে দিলাম, সুন্দর মতো লিখে রাখবা।
কোষতত্ত্বকে দেয় সোয়ান, প্যাচ যাতে না লাগে। কেন তিনটা একসাথে লিখে দিলাম? এই তিনটা সকল ভার্সিটিতে, ডিইউ বলো, জেইউ বলো, আর ইউ বলো, মেডিকেল বলো, ডেন্টাল বলো, এগ্রি ভার্সিটি বলো, এমন কোনো জায়গা নেই যে আসে নাই। ঠিক আছে, মনে থাকে যেন এই তিনটা থেকেই প্যাচ লাগে, মনে রাখবা, কাহিনী শেষ। এবারে হচ্ছে একটা পোল কোশ্চেন 1 আমরা নিয়ে নিব, তাড়াতাড়ি একটু পোলটা আনসার করে দাও। সেটা হচ্ছে কোষবিদ্যার জনক, একটু তাড়াতাড়ি আনসার করবে এরা, টাইম দিব না। কোষবিদ্যার জনক মানে একদম প্রথম কোষকে আবিষ্কার করছে। চারটা অপশন পড়ে অ্যান্সার দাও, লাভ দিবা না, তোমাদের লাভ দেওয়ার খুব একটা স্বভাব। ঠিক আছে, বলে দিছি কিন্তু। কনফিউশন দেখছো, জেইউতে আসছে, প্যাচ লাগে কিন্তু, রিসেন্ট আসছে তাও। আমি পোলটা অফ করে দিই, আর আর পোল নিব না। তাহলে কে কোষবিদ্যার জনক হচ্ছে? থ্যাঙ্কস এ লট, তোমরা 90% সঠিক উত্তর দিছো। ওরা কারা? সেই 10% যারা মোবাইলে কি স্ক্রিনে প্রবলেম, তাই না? তোমরা ব্রিলিয়ান্ট, তোমরা সবই বুঝো, কনসেন্ট্রেট করো, কিন্তু মোবাইলের স্ক্রিনে প্রবলেম, এই জন্য হয়তো বা ভুলটা দাগাই ফেলছে, তাই না? ওই 10%। ওকে, তাহলে কোষবিদ্যার জনককে রবার্ট হুক, মনে থাকে জানো। আর আধুনিক কোষবিদ্যার জনক সোয়ানসন। আর কোষতত্ত্বকে দেয় সোয়ান। আধুনিক কোষবিদ্যা, আধুনিক কোষবিদ্যা ওই যে কোষ যে প্রোটোপ্লাজম দিয়ে গঠিত। আর কোষতত্ত্ব কি? ওই একক ঠেকক, আগের কোষ থেকে নতুন কোষ গঠিত হয়, এটা হচ্ছে কোষতত্ত্ব। ওকে, এবারে আসো, এটা পড়াবো না। দেহকোষ, দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, আর জনন কোষ কি? হ্যাপ্লয়েড। এগুলো নিয়ে অত প্যাচের দরকার নাই। জনন কোষ বা গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড। উদাহরণ শুক্রাণু ডিম্বাণু। আর শুক্রাণু ডিম্বাণু ছাড়া যা আছে, মূল কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, দেহকোষ, সব দেহকোষের উদাহরণ। এগুলো সবাই জানো, এটা নিয়ে টাইম ওয়েস্ট করলে ঠিক না। নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে কোষের প্রকারভেদ, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। হ্যাঁ, সকল ধরনের ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, তাই ভি লিখে দিলাম। এটা থেকে কেমন কোশ্চেন আসে? সেটা হচ্ছে যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদের হচ্ছে তোমার প্রকৃত কোষ বলে, আর যেটাই থাকে না সেটাকে আদি কোষ বলে। এখন সুগঠিত নিউক্লিয়াস মানে কি? সুগঠিত নিউক্লিয়াস থাকে প্রকৃত কোষে, তার মানে চারপাশে একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, দেখছো, মানে একটা নিউক্লিয়ার আবরণ থাকবে। তার ভিতরে কি থাকবে? নিউক্লিওপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমের মতো ছোট ছোট দানা থাকবে। এর ভিতরে কি থাকবে? একটা নিউক্লিওলাস থাকবে, এবং কি থাকবে? ক্রোমোজোম থাকবে, তাই না? ক্রোমোজোম গুলো যখন কুণ্ডলিত অবস্থায় থাকে তখন ওদের ক্রোমোজোম বলে না, ওদের বলে ক্রোমাটিন। তাহলে প্রকৃত কোষে এই জিনিসগুলো থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস। আর আদি কোষে কি দেখো থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম বা নাই, এই জিনিসগুলো থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু এই ক্রোমাটিনটা ছেঁড়া বেড়ার মতো থাকবে। ঠিক আছে, ছেঁড়া বেড়া মানে বুঝো, কোনো সজ্জায় থাকবে না, আজাইরা ভাবে থাকবে। হুম, এবারে দেখো আদি কোষ মানে কি? এর একটু ব্যাকডেটেড কোষ, এদেরকে জিনিসপত্র একটু কম কম থাকে। যেমন এদের ভিতরে কোষীয় অঙ্গাণু থাকবে। আর প্রকৃত কোষে কি রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকবে, যেমন প্লাস্টিড থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, তারপরে গলজি বডি থাকতে পারে। আদি কোষে কি শুধু রাইবোজোম থাকবে, আর এটাতে রাইবোজোম সহ সব কিছু থাকবে। হুম, আর সবকিছু মানে কি বলতো? প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকবে, কি মাইটোকন্ড্রিয়া থাকবে। আর আদি কোষে কি মাইটোকন্ড্রিয়া থাকবে না। এই জায়গা থেকে ভার্সিটিতে কোশ্চেন আসে, মাইটোকন্ড্রিয়া নাই। এখন যেটাতে মাইটোকন্ড্রিয়া আছে ওটাতে কি সবাদ শোষণ করবে, কারণ সবাদ শোষের তিনটে ধাপ, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর ভিতরে ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। আর গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়। এটা মনে রাখবা, গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে সবাদ শোষণের গ্লাইকোলাইসিস কোথায় হয়? এটা হচ্ছে সাইটোপ্লাজমে। আর বাকি যে দুইটা আছে, ক্রেবস চক্র, আর এগুলো শরীরতত্ত্বে পড়ানো হবে তোমাদের, ক্রেবস চক্র আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অথবা হচ্ছে কি বলবো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তাহলে যেটাই মাইটোকন্ড্রিয়াতে আছে প্রকৃত কোষে সবাদ শোষণ ঘটবে। প্রকৃত কোষ মানে সুকেন্দ্রিক কোষ, যেটা নিউক্লিয়াস আছে এবং এটা মাইটোকন্ড্রিয়াও আছে, মানে প্রকৃত নিউক্লিয়াস থাকবে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং মাইটোকন্ড্রিয়াতে থাকবে। আর এটাতে সুগঠিত নিউক্লিয়াস নাই, আদি নিউক্লিয়াস আছে, যেটাতে নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, এবং সাথে সাথে মাইটোকন্ড্রিয়াও নাই। তাহলে কি এর ভিতরে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এগুলো হবে না? তাহলে কোন শ্বসন ঘটবে? এখানে অবাত শ্বসন ঘটবে, আদি কোষে অবাত শ্বসন ঘটে। আদি কোষে অ্যামাইটোসিস ঘটে, আর প্রকৃত কোষে হচ্ছে মাইটোসিস আর মায়োসিস ঘটে, এটা আমরা সবাই জানি, তাই না? মাইটোসিস মিওসিস কি প্রকৃত কোষে ঘটে, আর আদি কোষে মাইটোসিস ঘটে, সরাসরি বিভাজন। অ্যামাইটোসিস হচ্ছে সরাসরি একটা বিভাজন প্রক্রিয়া, জটিল না, সরল একটা প্রক্রিয়া। এবারে আসো ডিএনএ। আদি কোষের বৃত্তাকারটা থাকবে হচ্ছে, ডিএনএটা থাকবে বৃত্তাকার। আমরা বলছিলাম আগের ক্লাসে ব্যাকটেরিয়ার
ডিএনএ কেমন বলো? ব্যাকটেরিয়ার ডিএনএ কেমন? একটা নিউক্লিয়েট বহির্ভূত ডিএনএ আছে বলছিলাম, প্লাসমিড, যেটা বৃত্তাকার। আর প্রকৃত কোষে কি ডিএনএ গুলো সাধারণত সূত্রাকার হয়, তাই না? ক্রোমোজোমের ভিতরে সূত্রাকার শুধু রাইবোজোম থাকে। আদি কোষে রাইবোজোম হচ্ছে 70S, আর প্রকৃত কোষে রাইবোজোম হচ্ছে 80S। এই দুটো মনে রাখো। এখন কেউ Q&A বক্সে জিজ্ঞেস করবেন না ভাইয়া যে 70S আর 80S কি। আমি যখন রাইবোজোম পড়াবো তখন ক্লিয়ার পড়াবো। রাইবোজোম এই চ্যাপ্টারে না। এখন কি ধূপ কইরা আনসার করে ফেলো না। যদি কোশ্চেন করো, কোশ্চেনের আনসার আদনান দিবা না। ওকে, তাহলে কি আদি কোষ কি বলো? সেটা হচ্ছে 70S, আর প্রকৃত কোষে 80S। ঠিক আছে, এবার আসো আদি কোষ। আদি কোষের উদাহরণ, আদি কোষ মানে কি ব্যাক ডেটেড, তাই না? তাহলে এদের কি নাই? উদাহরণ কি? শুধুমাত্র ব্যাকটেরিয়া। এদের উদাহরণ কি? শুধু ব্যাকটেরিয়া। ব্যাকডেটেড থেকে কি মনে রাখবা? বি, শুধু ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বাদে আছে সব প্রকৃত কোষ। তাহলে শৈবাল, ছত্রাক, ইস্ট, শৈবাল, ছত্রাক, ইস্ট, যাই বলো সব প্রকৃত কোষ। উদ্ভিদ কোষ, মানুষ, ছাগল, গরু, মহিষ, বাজরাগি পাখি, ঠিক আছে, বাজরিগার পাখি, এগুলো সব হচ্ছে কি প্রকৃত কোষ। আর আদি কোষের উদাহরণ শুধু ব্যাকটেরিয়া। তাহলে আমরা আবার একটু দেখি। আদি কোষে আ দিয়ে মনে রাখবা, অ্যামাইটোসিস ঘটে, নামে নামে মিল আছে। এটাতে নাই, গঠিত নিউক্লিয়াস নাই এটাতে। তার মানে নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই। শুধুমাত্র রাইবোজোম আছে। রাইবোজোম ভাবে অন্যতম অঙ্গাণু নাই, যেমন মাইটোকন্ড্রিয়া নাই। এবং মাইটোকন্ড্রিয়া না থাকলে অবাত শ্বসন ঘটে। আর প্রকৃত কোষে সব আছে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকলে এখানে সবাত শ্বসন ঘটে। ওকে, এবার হচ্ছে কোষ নিয়ে কিছু তথ্য। এই তথ্যগুলো পরীক্ষায় আসে, না জানলেই না। সব থেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। সব থেকে বড় কোষ কি? উট পাখির ডিম। সব থেকে লম্বা কোষ হচ্ছে নিউরন। আমরা জানি নিউরন বড়। মোটর নিউরন কি, এটা তোমাদের পড়ানো হবে, আজকে কেউ জিজ্ঞেস করবে না। মোটর নিউরন অনেকেই জানো, চেষ্টীয় নিয়ন্ত্রণ, যেগুলো ঐচ্ছিক পেশির কার্যকলাপ, যা বলেই দিলাম, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে যে নিউরন গুলো, স্নায়ু কোষ। হ্যাঁ, সব থেকে লম্বা কোষ কি? মোটর নিউরন গুলো। আর সব থেকে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। এইটা পরীক্ষায় আসে, তিনটাই আসে। এটা মনে রাখবা, ছোট মাইক্রো, ছোট মানে কি মাইক্রো। তো মাইক্রো থেকে মনে রাখবা মাইকো, মাইক্রো থেকে কি মনে রাখবা? মাইকোপ্লাজমা। হ্যাঁ, তাহলে এখান থেকে আসে উট পাখির ডিম বড় কোষ, মোটর নিউরন হচ্ছে লম্বা কোষ, আর সব থেকে ছোট কোষ হচ্ছে মাইক্রো। মাইক্রো থেকে মনে রাখবা মাইকোপ্লাজমা। বারবার পরীক্ষায় আসবে। ঠিক আছে, ক্লাসে ক্লাসেই পড়া শেষ করতে হবে। এবার আসে আদর্শ উদ্ভিদ কোষের ভিতরে কি কি থাকে, এইসব জায়গা থেকে কোশ্চেন আসে। আদর্শ উদ্ভিদ কোষ, হ্যাঁ, আদর্শ উদ্ভিদ কোষ যদি আমরা চিন্তা করি, দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে জড়বস্তু, আর একটা হচ্ছে সজীব বস্তু। এখন কোষের সজীব বস্তুকে কি বলে? আমি বলছিলাম জীবীয় বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজম। কোষে কি থাকবে? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটাই হচ্ছে এদের সজীব বস্তু। এটা কিন্তু আসছিল, উদ্ভিদ কোষের সজীব বস্তু কি? প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম নিয়ে আমরা পরে আলোচনা করি, সজীব বস্তু নিয়ে পরে আলোচনা করি। প্রথমে জড় বস্তু নিয়ে আমরা আলোচনা করব। জড় বস্তু থাকবে হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোথায় থাকে দেখো তো? আদর্শ উদ্ভিদ কোষে থাকে। জড় বস্তুর ভিতরে কি আছে? কোষ প্রাচীর। আর একটা আছে হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু কি কি থাকে? এই জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। হ্যাঁ, তাহলে জড় বস্তু কি? কোষের ভিতরে কিছু কিছু নির্জীব বস্তু থাকে, আর একটা কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর একটু পরে আলোচনা করতেছি। ফার্স্টে কোষস্থ নির্জীব বস্তুগুলো ক্লিয়ার করি। কোষস্থ নির্জীব বস্তুর ভিতরে আছে সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। যেমন দেখো, আলুর ভিতরে কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে। তারপরে তোমার ভিতরে, বাদামের ভিতরে লিপিড থাকে, স্নেহ জাতীয় পদার্থ থাকে, অথবা প্রোটিনও থাকে। তাহলে কি উদ্ভিদ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড তিনটেই সঞ্চিত করে। এটা খুব সহজ। কঠিন হচ্ছে যেখান থেকে কোশ্চেন আসে, এই বর্জ্য পদার্থ আর নিঃসৃত পদার্থের ভিতরে লাগে প্যাচ। নিঃসৃত পদার্থ আমরা জানি ছোটবেলা থেকেই, এনজাইম আর হরমোন কি হয়? নিঃসৃত হয়। এনজাইম আর হরমোন কি হয়? নিঃসৃত পদার্থ। তাহলে এর দুইটা তো কমন মনে থাকে। আর দুইটা মুখস্থ করতে হবে, নেকটার আর পিগমেন্ট। নেকটার মানে হচ্ছে মধু, নেকটার মানে কি? মধু। তাহলে এই নিঃসৃত পদার্থ মনে রাখার একটা সূত্র আছে। নিঃসৃতর ইংরেজি কি বলতো? নিঃসরণ। ইংরেজি হচ্ছে সিক্রেশন। কি? সিক্রেশন। তাহলে নিঃসৃত পদার্থ সিক্রেশন কি হয়? মনে রাখবা, হিস পেন, হিস পেন। তাহলে নিঃসৃত পদার্থ কি কি আছে? নিঃসৃত পদার্থ জড়বস্তু, এইচে হচ্ছে হরমোন। মিলাই মিলাই নিও, কারণ এত দাগাইলে দেখতে বাজে লাগবে। এস এ সিক্রেশন, পিতে হচ্ছে পিগমেন্ট, ইতে এনজাইম, আর এন এ নেকটার। ঠিক আছে। আর বর্জ্য পদার্থ কি কি আছে? বাদ বাকি যা আছে সব বর্জ্য পদার্থ। এখন কেন এই কবিতাটা পড়াইলাম আমি একটু বলি। ঠিক আছে, কেন কবিতাটা পড়াইলাম আমি বলতেছি। সেটা হচ্ছে
এক্সকিউজ মি, একটা ঠিক আছে। তাহলে কি বললাম, তোমার নিঃসৃত পদার্থ হচ্ছে হিসপেন। হুম, নিঃসৃত পদার্থ কি হিসপেন। আর বর্জ্য পদার্থ দিয়ে কেন এই কবিতাগুলো পড়াইলাম, বর্জ্য পদার্থের ভিতর আছে দেখো গাম, তারপর আছে জৈব অ্যাসিড, তারপর উদ্ভিদ, এগুলো কি বলো, দেখলেই কি তরল পদার্থ মনে হয় না যে নিঃসৃত হয়? তরল পদার্থ মনে হচ্ছে না যে নিঃসৃত হয়? তাই প্যাচ লাগতে পারে, তাই নিঃসৃতর জন্য কবিতা পড়বা হিসপেন। আর বাদ বাকি যদি তরলও হয়, তেলও হয়, রেজিন, ট্যানিন, গাম, আঠা, ল্যাটেক্স, এগুলো কি সব বর্জ্য পদার্থ। জীবনও ভুল হবে। এখান থেকে ডিইউ জেইউতে মাস্ট আসবে, ঠিক আছে। ডিইউতে না পেলে, কারণ ডিইউতে তো তোমার সোজা কোশ্চেন হয়, জেইউতে তুমি মাস্ট পাবা, ডিইউতে জেইউতে পাবা, শিওর থাকো পাবা, ঠিক আছে। ওকে, তাহলে কোষস্থ নির্জীব বস্তু গেল গা। এখন আমরা পড়বো হচ্ছে কোষ প্রাচীর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষ প্রাচীরে চলে যাই। শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় আমরা জানি, তাই না, প্রাণী কোষে থাকে না, এটা আমরা জানি বাচ্চাদের পড়া। এখন কোষ প্রাচীর কি? কোষ প্রাচীরের একদম একটা পর্দা থাকে যেটা দুইটা কোষের মধ্যে থাকে, ঠিক আছে। কোষ প্রাচীরের জন্য একটা লেয়ার থাকে কোষ প্রাচীর, যেটা দুইটা কোষের জন্য সেম। মনে করো এদিকে একটা কোষ, এদিকে একটা কোষ, এই দুইটা কোষের জন্য একটা মধ্য পর্দা থাকে, ঠিক আছে। এক নম্বরে তাহলে কি থাকলো, কোষ প্রাচীরের অংশ স্তর, মধ্য পর্দা। এরপরে থাকে হচ্ছে গিয়ে তোমার প্রাথমিক প্রাচীর। এটা কি তোমার প্রাথমিক প্রাচীর, এটা কি প্রাথমিক প্রাচীর, ঠিক আছে। তিন নম্বরে কি দেখো তো, সেকেন্ডারি প্রাচীর। তিন নম্বরে কি, সেকেন্ডারি প্রাচীর। এবার আসো এইসব জায়গা থেকে কি কোশ্চেন আসে। মধ্যপর্দা গঠিত হয় হচ্ছে পেকটিক অ্যাসিড দিয়ে, মাস্ট পরীক্ষায় কোশ্চেন আসবে। মধ্যপর্দা কি দিয়ে গঠিত হয়, পেকটিক অ্যাসিড দিয়ে। এবারে আসো, ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি প্রাচীর কি কি দিয়ে গঠিত হয়, সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে কোষ প্রাচীর গঠিত হয়। এখন বলো তো, এই তিনটা স্তরের ভিতর পর্দা, প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর, এদের ভিতরে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট প্রাচীর? অবশ্যই প্রাথমিক প্রাচীর, কারণ প্রাথমিক শিক্ষা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে প্রাথমিক কথাটা থাকলেই মনে করবা ওটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে প্রাথমিক প্রাচীর মেইনলি কি দিয়ে গঠিত হবে, কোষ প্রাচীর যা দিয়ে গঠিত হবে ওইটাই, সেলুলোজ আর হেমিসেলুলোজ। তাহলে ইম্পর্টেন্ট প্রাচীর কোনটা, প্রাথমিক প্রাচীর। এই জন্য দেখছো কালার দেওয়া, এটাই পরীক্ষায় বেশি আসে। তাহলে কি কি দিয়ে গঠিত, সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে, পরীক্ষায় বারবার আসে। এবারে আসো, সেকেন্ডারি প্রাচীরটা আমি মোটা দেখাচ্ছি। সেকেন্ডারি প্রাচীরটায় তিনটা লেয়ার আছে, কয়টা, এক দুই তিনটা লেয়ার আছে। সেকেন্ডারি প্রাচীর কি, মোটা। এখন আমরা যখন ছোটকালে স্ক্লেরেনকাইমা কোলেনকাইমা কোষ পড়ছিলাম, দেখছিলাম যে এদের কোষ প্রাচীরটা পুরু, এদের কোষ প্রাচীর কি পুরু। তাহলে মনে রাখবা পুরু জায়গায় সবসময় লিগনিন জমা হয়, ওইখানে কিন্তু লেখা ছিল যে পুরু কোষ প্রাচীরে অলওয়েজ লিগনিন জমা হয়, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি প্রাচীরটা কি, মোটা, তার মানে এখানে লিগনিন জমা হচ্ছে। এখন দেখো আরেকটা মজার জিনিস, এই যে মধ্যপর্দাগুলা, মধ্যপর্দা দেখো একদম সরাসরি, এদের ভিতরে কোনো ফাঁকা নাই, খণ্ড নাই, কোনো ফাঁক নাই। কিন্তু সেকেন্ডারি প্রাচীর আর প্রাথমিক প্রাচীরের মধ্যে ফাঁকা আছে, দেখছো? এই ফাঁকা স্থানগুলোকে বলা হয় হচ্ছে পিট পেয়ার বা পিট মেমব্রেন, ঠিক আছে। পিট পেয়ার বা পিট মেমব্রেন, এইখান থেকে ভার্সিটিতে কোশ্চেন আসে যে পিট পেয়ার কিসে থাকে, মধ্য পর্দায় থাকে না কিসে কিসে থাকে, প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীরে হচ্ছে পিট পেয়ার থাকে। খুব ইজি হয়ে গেছে। মধ্য পর্দা কি, প্রথম স্তর। প্রাথমিক পর্দা, সেকেন্ডারি পর্দা তৃতীয় স্তর। মোটা কোনটা, সেকেন্ডারি প্রাচীরটা। হুম, কয়টা স্তর থাকে, তিন স্তর সেকেন্ডারি প্রাচীরে, আর বাদ বাকিগুলো এক স্তর। বাদ আদনান ভাই আছেন? আদনান ভাইয়া, অপর ভাইকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া, পুরা ভাইয়া মানে একটু একটা প্রবলেম হয়েছে, আমরা দেখতেছি, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ।
অভ্র, হ্যালো। আদন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ভাই একটা কথা বলেন, ওই যে ভাইয়ার কারেন্ট চলে গেছিল তো, ভাইয়া জয়েন দিচ্ছে এখনই, ও এখন আচ্ছা নেট আচ্ছা লাগবে, আচ্ছা আচ্ছা, আপনি একটু কথা বলেন। ওকে ভাইয়া ওকে পুরা ভাই। ঠিক আছে। তো ডিয়ার আমাদের ভাইয়া পুরা, ছোট ছোট ভাইয়া পুরা, মনে করো যে তোমরা হয়তো অনেক একটু টায়ার্ড হয়ে গেছিলা, হয়তো কেউ না কেউ নিশ্চয়ই দোয়া করছে যে আল্লাহ একটা ব্রেক অ্যাটলিস্ট চাই 2 মিনিটের, ঠিক আছে? তো সেই জন্যই হয়তো তার দোয়া আল্লাহ কবুল করছে। ওকে, আর কিছু বলার নাই, ঠিক আছে? সো যারা ছোটখাটো ব্রেক চাইছিল, এটা তাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে। তো তোমরা কিপ এনজয়িং, বাট এনজয় করো, স্ক্রিনে থাইকা, স্ক্রিনে চোখ রাইখা, দূরে চলে যাও না, হ্যাঁ, হেডফোন সরায়ও না, ঠিক আছে? আর হচ্ছে তোমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের প্রিয় অভ্যয় ফিরে আসতেছে। ওকে, এন্ড হাসান, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, চলে আসছি, প্রবলেম ওকে, নাই। কারেন্ট হয়ে গেছিল, সরি, মানে কারেন্ট যে আবার জেনারেটর চলে আসছে, তো এই জন্য অল্প একটু টাইম লাগে আর কি। এটার জন্য প্রবলেম নাই, আমি তোমাকে স্ক্রিনটা শেয়ার করে ওকে। তো এই যে দেখো, হ্যাঁ, তো কি বললাম বুঝতে পারছো? এই পর্যন্ত তো সবাই পাইছো, তাই না? একটু চ্যাট বক্সে লিখে জানাও তো, এই মধ্যপর্দা এই পর্যন্ত পাইছো না সবাই? কে কে পাইছো? হ্যাঁ পাইছো, ওকে ওকে ওকে, আর আর লিখতে হবে না, এখন হ্যাং করে যাবে। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর, মধ্যপর্দা, প্রাথমিক পর্দা, এটা আমরা পেলাম। ঠিক আছে, তো পড়লেই আমাদের এনাফ। এবার আসো, একটা জিনিস আমাদের জানতে হবে যে কোষ প্রাচীর মূলত তো সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয়, তাই না? এখন সাধারণত উদ্ভিদ, শৈবাল এগুলোতে থাকে হচ্ছে সেলুলোজ, ঠিক আছে? কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এটা পরীক্ষায় আসে। হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো আলাদা করে লিখে রাখবা, নইলে কিন্তু প্যাচ লাগবে, পরীক্ষার আগে মনে থাকে না। বারবার কতবার যে পরীক্ষায় আসছে এর কোনো ঠিক ঠিকানা নাই। ডিইউ জেইউতে সব সময় আসছে, ডিইউ জেইউতে সব সময় আসছে, ঠিক আছে? এই আবার কারেন্ট চলে আসছে, বুঝছো? এখন হয়তো বা আবার অফ হয়ে যাবে, আবার আমি ঢুকবো। হ্যাঁ, তাহলে এতটুকু বুঝছো তো? এতটুকু যদি বুঝে থাকো, তোমাদের একটা এটা পড়াই, হুম, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এতটুকু, এর বাইরে কিন্তু কোষ প্রাচীর থেকে আর কোনো কোশ্চেন আসবে না। এবারে আসো, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন আমরা পড়বো। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের একককে বলা হয় ক্রিস্টালাইন মাইসিলি, এটা পরীক্ষায় আসে। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের একককে কি বলা হয় ভাইয়া? ক্রিস্টালাইন মাইসেলি, এইটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের এককে আমরা কি বলবো? ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলি কি কি দিয়ে গঠিত হবে? সেলুলোজ। কারণ আমি কি বলছি, কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত হয়? সেলুলোজ। এই সেলুলোজ 1000 থেকে 3000টা অণু মিলে তৈরি করে একটা সেলুলোজ চেইন, আবার 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করে একটা ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন মাইসেলি একক। এরা 20টা মিলে তৈরি করে একটা মাইক্রোফাইব্রিল, আবার 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে একটা ম্যাক্রোফাইব্রিল, আর একটা ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করে একটা তন্তু বা ফাইবার। এই ফাইবার বা ফাইব্রিল কি? ফাইবার মানে হচ্ছে বড় সুতা, আর ফাইব্রিল মানে হচ্ছে ছোট সুতা, আর ক্রিস্টালাইন মানে হচ্ছে, ক্রিস্টালাইন মাইসেলি মানে হচ্ছে একক সুতা। ঠিক আছে, তাহলে ফার্স্টে একক সুতা হবে, তারপরে একক কি? লাইন মাইসেলি, এরপরে হচ্ছে গিয়ে তোমার মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, তারপর হচ্ছে তন্তু বা ফাইবার। তো কোষ প্রাচীর ভাঙলে আমরা এরকম পাই। এই পিট পেয়ার তো বলে দিলাম তোমাদের, আবার শুনতেছো কেন? পিট পেয়ার কি? পিট পেয়ার কি? এই দেখো, মধ্য পর্দার ভিতরে কোন আদন ভাই আছেন?
আদনান ভাই, আদনান ভাই কি শুনতে পাচ্ছেন? আদনান ভাই, আচ্ছা ঠিক আছে, আমি আবার চলে আসছি। বললাম না যে এভাবে কারেন্ট গেলে আসলে একটু প্রবলেম, দুপুরটা টাইমেই মাঝে মধ্যে একটু প্রবলেমটা করে আর কি, সারা সকালে কোনো প্রবলেম করে নাই। তো যাই, নট আ ফল্ট, এটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে, সমস্যা নাই। তোমাদের 2 ঘন্টার ভিতরে আমি ক্লাস শেষ করে দিব, তোমরা এত ওয়ারিড হইও না। হ্যাঁ, ওকে। তাহলে কি বললাম যে ক্রিস্টালাইন মাইসেলি কাকে বলে? ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে একক। হ্যাঁ, এই এককটা মিলে হচ্ছে আলটিমেটলি গঠন হয়। তাহলে পরীক্ষায় কি আসবে? কোষ প্রাচীরের সূক্ষ্ম একক কি? ক্রিস্টালাইন মাইসেলি। ওকে। আর কি দিয়ে তৈরি হয়? মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ। আর যদি আলাদাভাবে মধ্য পর্দা টর্দা আসে তখন তো আমরা আনসার করবোই, তাই না? তাহলে এভাবেই হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা ইমামুল ভাইয়া, ভয়েস তারপরে স্লাইড এগুলো কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, দেখা যাচ্ছে। ও আচ্ছা। শুনতে ও পাচ্ছেন? ঠিক আছে। তাহলে একটু দেখো তো, আমাদের আমাদের জড়বস্তু শেষ। ওকে, তাহলে আমাদের কি জড়বস্তু শেষ। এখন কি বাকি আমাদের? প্রোটোপ্লাজমীয় বা সজীব বস্তু, এগুলো পড়বো। প্রোটোপ্লাজমীয় বা সজীব বস্তু আছে 3 টাইপের। আমরা জানি কোষ প্রাচীরের নিচে থাকবে একটা কোষ ঝিল্লি, একটা নিউক্লিয়াস, এবং কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যে থাকবে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের ভিতরে থাকবে কোষীয় অঙ্গাণু। সেটা মাইটোকন্ড্রিয়া হতে পারে, প্লাস্টিড হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, রাইবোজোম হতে পারে, ইত্যাদি হতে পারে। ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজমের ভিতর কি থাকবে? বিভিন্ন কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুগুলো পরীক্ষায় আসে। আমি কি বলছি? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, প্লাস্টিড, রাইবোজোম, সেন্ট্রিওল ইত্যাদি হতে পারে। তাহলে কোশ্চেন কিভাবে আসে ভাইয়া? আমরা কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস পরে জানি, আমরা ফার্স্টে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থেকে কি কি কোশ্চেন আসে এগুলো পড়বো। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থেকে 2 টাইপের, একটা ঝিল্লিবদ্ধ, একটা ঝিল্লিবিহীন। এই ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আজীবন লাগবে কাজে। মনে করো তুমি ভার্সিটিতে আটকাও, হুম, মনে করো তুমি ভার্সিটিতে বিএসসি করো, লাগবে। মাস্টার্স করো, লাগবে। মেডিকেলে চান্স পাও, ডেন্টালে চান্স পাও, এগ্রিতে চান্স পাও, দুনিয়ার যেখানেই যাও, আজীবন তোমাকে ঝিল্লিবিহীন যে তোমার অঙ্গাণুগুলো আছে এগুলো জিজ্ঞেস করবে। আমি যে লাস্ট দিলাম 8তম বিসিএস ভাইভা, ওইটাতে আমাকে জিজ্ঞেস করছিল, বাবা কয়েকটা ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম বলো তো। আমি পটপট করে বলে দিছিলাম, কারণ কি বলতো? তোমরা। আর আমাদের যে ফার্স্ট গার্ল, ওরে জিজ্ঞেস করছিল, ও পারে নাই, ও তোতলাই ছিল। ঠিক আছে। তো সেই জন্য আমি আমার উদ্ভাসের স্টুডেন্টদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ তোমাদের পড়াইতে পড়াইতে আমাদের মুখস্থ হয়ে যায়। তো এটা তো আজীবন লাগবে। তো ভাইয়া পারে, তোমাদের পারতে হবে, অবশ্যই পারতে হবে, তোমরাও দেখবা আস্তে পারবা। ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর নাম মনে রাখলে ঝিল্লিবদ্ধগুলো অটোমেটিক আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম হচ্ছে, কবিতাটা হচ্ছে, মামা প্রতি সেকেন্ডেই ইমোশনাল। মামা কি? প্রতি সেকেন্ডে ইমোশনাল। এরা কি? ঝিল্লি বিহীন। বিহীনটা মনে রাখো, ঠিক আছে? মানে এদের ভিতরে কোনো আবরণ নাই। মানে কি? মাইক্রো ফিলামেন্ট। আরেকটা মানে কি? মাইক্রোটিউবিউলস। রাতে কি? রাইবোজোম। ঠিক আছে। প্রতিতে কি? প্রোটিওসোম। সেকেন্ডের সেতে কি? সেন্ট্রিওল। ইমোশনালি কি বলতো? ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তাহলে ঝিল্লিহীন কোষীয় অঙ্গাণু কি? মামারা প্রতি সেকেন্ডেই আছে। মাইটোকন্ড্রিয়া বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, লাইসোসোম বলো, গলজি, প্লাস্টিড, এগুলো কি? সব ঝিল্লিবদ্ধ। আমরা তো জানি, ছোটবেলা থেকে মাইটোকন্ড্রিয়া পড়ে আসছি, দ্বিস্তরী লিপোপ্রোটিনের ঝিল্লি আছে, আবরণ আছে। প্লাস্টিড পড়ে আসছি, প্লাস্টিডে কি? দ্বিস্তরী ঝিল্লি আছে। নিউক্লিয়াসেও আমরা পাবো দ্বিস্তরী ঝিল্লি আছে চারপাশে। তাহলে ঝিল্লিবদ্ধ এগুলা। আর তাহলে এই কয়টা বাদে, এই 6টা বাদে সব ঝিল্লিবদ্ধ। তাহলে মামারা প্রতি সেকেন্ডেই ইমোশনাল। জীবনও ভুল করবার। মাতে কি? মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্টস, রাইবোজোম, প্রতিতে প্রোটিওসোম, সেন্ট্রিওল আর ইমোশনাল। ঠিক আছে। ইন্টারমিডিয়েট এরা হচ্ছে ঝিল্লিবিহীন। ওকে। ওকে, আশা করি
তোমরা বুঝতে পারছো। এবার আসো প্রোটোপ্লাজমের চলনটা একটু পড়াই। প্রোটোপ্লাজম আমি কি বলছি বলতো? সজীব বস্তু। তার মানে কি? উদ্ভিদের কোষের একমাত্র সজীব বস্তু কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম 3 ভাগে বিভক্ত: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তো আমরা সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করলাম। এখন একটু পুরো প্রোটোপ্লাজম নিয়ে একটু আলোচনা করি। এদের চলন, এরা কি সজীব, এরা কিভাবে চলে, আবর্তন বা সাইক্লিস। দুই ধরনের চলন হয়। একমুখী। একমুখী আবর্তন মানে কি? একরোখা, একদিকে আক্রমণ আক্রমণ করে, হ্যাঁ, বা আবর্তন করে। আর বহুমুখী মনে রাখো, আসলে বহুদিকেই করে, বাট তুমি মনে রাখবা 3 দিকে করে। ঠিক আছে? 3 দিকে করে। কেন মনে রাখতে বলছি বলি। এই প্রোটোপ্লাজমের চলনের উদাহরণগুলো এমসিকিউ তে, ভার্সিটিতে বারবার আসে। জে ইউ, ডি ইউ, আর ইউ, সি ইউ, সব জায়গায় আসে। যত ইউ আছে, হ্যাঁ, এগ্রি ইউ, হ্যাঁ, মেডিকেল, ডেন্টাল, বারবার আসে। তো একমুখী আবর্তন কি বলো? একরোখা। মনে রাখবে, একরোখা যারা, ওরা কি একটু ঝাঝালো মেজাজের হয় না? বিরক্তিকর হয়, খালি ঝাঁঝ মারে, ঝ্যাঁচ ঝ্যাঁচ করে, ঠিক আছে, ছ্যাঁত ছ্যাঁত করে, ছ্যান ছ্যান করে, হ্যাঁ। তাহলে মনে রাখবে, একরোখারা কি ঝাঁঝালো হয় বা ঝাঁঝ বেশি। তাহলে পাতা ঝাঁঝি কি? একমুখী। এভাবে মনে রাখবা, ঠিক আছে? ঝাঁঝালো থেকে হচ্ছে পাতা ঝাঁঝি। বহুমুখী আমি তো বলতে বলছি 3 দিকে আবর্তন করে। 3 দিকে দিয়ে মনে রাখো ট্রাই। তাহলে দেখো একটা উদাহরণ আছে, ট্রাজেস ক্যানসিয়া। তাহলে ট্রাই যেটা 3 দিকে, এটা দিয়ে একটাই উদাহরণ আছে, ট্রাডে স্ক্যানসিয়া। এভাবে হচ্ছে মনে রাখবা, নইলে কিন্তু এগুলি মনে রাখতে গেলে ঝামেলা হয়। আর পরীক্ষার আগে শুধু পিডিএফ পড়ে পরীক্ষা দিতে যাবা, আমি কিন্তু বারবার বলতেছি। দেখবা যে ভার্সিটির জন্য আর কি শুধু, হ্যাঁ, কমন পাবা। এবারে আসো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। আমরা সবাই জানি যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এখন আমরা কি সজীব বস্তুর কোষ ঝিল্লিটা নিয়ে আলোচনা করব। কোষ ঝিল্লি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটার নাম ফ্লুইড মোজাইক মডেল। আমরা বাচ্চাকাল থেকে জানি, বিজ্ঞানীর নাম পড়তে হবে, সিঙ্গার ও নিকেলসন। বাদ বাকি যেগুলো আছে লেস ইম্পর্টেন্ট, এল দিলাম, পড়লে পড়বা, না পড়লে না পড়বা, বসে থাকবা চুপ করে। ফ্লুইড মোজাইক মডেল কে আবিষ্কার করছে? মিস্টার সিঙ্গার এবং নিকেলসন। বারবার পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। সিঙ্গেল ও নিকলসন কি প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করছে। বারবার পরীক্ষায় আসে, এটা খুব সহজ। এবার আসো ফ্লুইড মোজাইক মডেলটা আমি একটু বুঝাই। আমরা সবাই জানি ফ্লুইড মোজাইক মডেলে কি কি থাকে, এই জায়গা থেকে কোশ্চেন আসে। তো আমরা জানি ফ্লুইড মোজাইক মডেলে থাকে একটা ফসফোলিপিডের দ্বিস্তরী ফসফোলিপিড। তাহলে থেকে দেখো 2টা লেয়ার থাকে। এটা কি? এটা হচ্ছে ফসফোলিপিডের একটা দ্বিস্তরী লেয়ার বা ফসফোলিপিডের বাই লেয়ার। এই একটা লেয়ার, এই একটা লেয়ার, তাই বলছে বাই লেয়ার। ফসফোলিপিডের 2টা স্তর। এখন ফসফোলিপিড কেন বলা হয় বলো? এটাতে একটা ফসফেট মাথা থাকে, আমি একটু দেখাই। এই যে দেখো, একটা ফসফেট মাথা থাকে তো। আর লিপিড কেন বলা হয় বলো? এটাতে 2টা ফ্যাটি অ্যাসিডের লেস থাকে। কি থাকে 2টা বলো তো? 2টা ফ্যাটি অ্যাসিডের লেস থাকে। তাহলে ফসফেট মাথা থাকে, আর কি থাকে? 2টা ফ্যাটি অ্যাসিডের লেজ। এটা জানতে হবে পরীক্ষায়। তাহলে কি থাকে? একটা ফসফেট মাথা আর ফ্যাটি অ্যাসিডের লেস। ফ্যাটি অ্যাসিড মানে কি? লিপিড। এই ফ্যাটি অ্যাসিড এটা লিপিড না? আর ফসফেট, এটাই পরীক্ষায় আসে। আর কি কি থাকে দেখো তো? 3 ধরনের প্রোটিন থাকে। এই যে একটা প্রোটিন, এই যে একটা প্রোটিন, এই যে একটা প্রোটিন। 3 ধরনের প্রোটিন থাকে। এক ধরনের প্রোটিনটার নাম হচ্ছে ইন্টিগ্রাল বা অন্তর্নিহিত প্রোটিন। কি? অন্তর্নিহিত প্রোটিন, তাই না? একদম পুরা তল জুড়ে থাকে। আর একটা থাকে হচ্ছে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল মানে কি? প্রান্তীয় প্রোটিন। তোমাদের বইতে নাম আছে পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন। আর একটা আছে হচ্ছে চ্যানেল প্রোটিন। চ্যানেল প্রোটিন হচ্ছে কোষের ভিতরে এবং বাইরে যোগাযোগ রক্ষা করে। মনে করো বিভিন্ন ধরনের লবণ, আয়ন, এরা চলাচল করতে সাহায্য করে। কে? চ্যানেল প্রোটিন। তাহলে আলটিমেটলি কি থাকতেছে? কোষ ঝিল্লিতে প্রোটিন থাকতেছে। 3 প্রকার প্রোটিন থাকতেছে। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে মেমব্রেন প্রোটিন। সবকিছুকে একসাথে আমরা কি বলবো? মেমব্রেন প্রোটিন। মেমব্রেন মানে কি? ঝিল্লি। ঝিল্লির প্রোটিন মেমব্রেন প্রোটিন। ঠিক আছে? ঠিক আছে, পুরো ঝিল্লির ভিতরে প্রোটিন থাকে, তাই মেমব্রেন প্রোটিন। আর কি থাকে বলতো? কার্বোহাইড্রেট থাকতে হবে। ঠিক আছে? তাহলে 2 নাম্বার পেলাম মেমব্রেন প্রোটিন, 1 নম্বরে ফসফোলিপিড বাইলেয়ার। আর কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হিসেবে এখানে থাকে গ্লাইকোজেন। কি থাকে? গ্লাইকোজেন। ঠিক আছে? গ্লাইকোজেন আলটিমেটলি হচ্ছে কার্বোহাইড্রেটের এই টাইপের অণু। তো গ্লাইকোজেন 2 ভাবে থাকতে পারে। গ্লাইকোজেন এই যে একদম ফসফোলিপিড মানে লিপিডের সাথে থাকতেছে। যদি গ্লাইকোজেন লিপিডের ফসফেটের মাথার সাথে থাকে বা লিপিডের সাথে থাকে, এটার নাম কি? গ্লাইকোলিপিড। আর যদি সেটা, এই নীলগুলো কি? প্রোটিন। যদি গ্লাইকোজেন প্রোটিনের সাথে থাকে, এটার নাম কি? গ্লাইকো প্রোটিন। এবং গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় হচ্ছে গ্লাইকো
ক্যালিক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। আর একটা জিনিস থাকে যেটা তোমরা পরীক্ষার সময় মনে রাখতে পারো না, সেটা হচ্ছে কোলেস্টেরল। এটা পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? কোলেস্টেরল কিন্তু তোমার এই যে ফ্লুইড মডেলের ভিতর থাকে, বারবার পরীক্ষার সময় আসে। তোমরা ভুল করো যে কি কি লেয়ার আসে, এটা তোমার রিটেনেও আসতে পারে, চারটার নাম। চিত্র তো এত বড় চিত্র আঁকা সম্ভব না, চিত্র আসবে না, এটা অবজেক্টিভে আসবে, রিটেনে আসতে পারে। তো কি কি থাকে দেখো তো, ফসফোলিপিড বাইলেয়ার থাকে, 3 ধরনের প্রোটিন থাকে যেগুলোকে মেমব্রেন প্রোটিন বলে, গ্লাইকোজেন বলে, এবং গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিনকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে, আর থাকে কোলেস্টেরল। এটা মনে রাখার জন্য একটা কবিতা আছে। মনে করো তোমাদের কোনো ম্যাম, তোমাদের সামনে পরীক্ষা, কিন্তু তোমাদেরকে না পড়ে চলে গেল, ফাঁসিয়ে গেলেন কই ম্যাম। কবিতাটা মনে রাখো, ফাঁসিয়ে গেলেন কই ম্যাম। হ্যাঁ, আমাদের সামনে পরীক্ষা না পড়ে ঠরে ফাঁসিয়ে চলে গেছেন, তার ফাঁসিয়েতে কি ফসফোলিপিড, গ্যালেনে কি বলো, গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, গ্লাইকোজেন থাকবে কিন্তু কার্বোহাইড্রেট হিসেবে। কইতে কি, কইতে হচ্ছে কোলেস্টেরল। হ্যাঁ, কোলেস্টেরল অত দূর আঁকার দরকার আছে, পেঁচাই যাবে কিন্তু জায়গাটা, ঠিক আছে? আচ্ছা আঁকাই দেই, নাহলে তো তোমরা আবার ই করবা। কইতে হচ্ছে কোলেস্টেরল। আর মেমব্রেন প্রোটিনে কি হবে, ম্যাম, ঠিক আছে? মনে থাকে জানো, তাহলে ফাঁসিয়ে গেলেন কই ম্যাম। জীবনেও ভুল হবে, কখনো যেন ভুল না হয়। ওকে, তাহলে আসো কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। কোষঝিল্লির বিভিন্ন অবস্থা এটা দেখলেই তোমরা বুঝবা। যদি অভিক্ষেপ থাকে কোনো কোষঝিল্লিতে, যদি এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি হয়, ওটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। ফ্যাগোসাইটিক ভেসিকল, ভেসিকল মানে হচ্ছে গর্ত, কোষঝিল্লির ভিতরে যদি কোনো গর্ত পাও, ওটার নাম হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। এখন ফ্যাগোসাইটিক ভেসিকলে কি থাকে বলতো? ফ্যাগোসাইটোসিস মানে কি, জীবাণু ভক্ষণ করা। প্রতিরক্ষা যদি আমার ক্লাস করে থাকো পুরানি স্টুডেন্টসরা, অথবা অন্য ভাইয়ের ক্লাস করে থাকো, অথবা যদি জানো ফ্যাগোসাইটোসিস কি, প্রতিরক্ষা যদি জীবাণু একটু পড়ে থাকো, তাহলে যার ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ভক্ষণ করা। তাহলে কোষঝিল্লি অনেক সময় জীবাণু ভক্ষণ করার জন্য এরকম ছোট গর্ত তৈরি করে, জীবাণু খায়া গর্তের ভিতর ঢুকায় দেয়। তাহলে ফ্যাগোসাইটিক ভেসিকল থাকতে পারে। আর পিনোসাইটিক ভেসিকলে কি থাকবে, পানি বা তরল পদার্থ থাকবে। এটা টেকনিক হচ্ছে পিনো দিয়ে মনে রাখো পানি, তাহলে পানি বা অন্য তরল পদার্থ দিয়ে এই গর্তটা গঠিত কোষঝিল্লির। ডেজমোসোম, পাশাপাশি দুইটা কোষ যে টাইট ভাবে জয়েন করে, এই কোষঝিল্লির এই টাইট ভাবে থাকার গঠনটাকে বলা হয় হচ্ছে ডেজমোসোম, ঠিক আছে? আর এই ডেজমোসোম যে অঞ্চলটায় টাইট ভাবে থাকে, এই টাইট অঞ্চলটার নাম হচ্ছে টনোফাইব্রিল। কি, টনোফাইব্রিল। তাহলে কোষঝিল্লির এই অবস্থাটার নাম হচ্ছে ডেজমোসোম, আর যে ছোট ছোট অংশ থাকে এগুলোর নাম হচ্ছে টনোফাইব্রিল, ঠিক আছে? এর থেকে বেশি বোঝা লাগে না। এখানে সব থেকে বেশি আসে মাইক্রোভিলাই, আর এই পিনোসাইটিক আর ফ্যাগোসাইটিক ভেসিকল, ঠিক আছে? এবার আসো কোষঝিল্লির কাজ। রিডিং পড়বা, প্রতিকূল রক্ষা করে। দেখো অলরেডি বলে দিছি, পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস করে। এরা অনেক সময় এনজাইম ক্ষরণ করে। এনজাইমেই মানে বৃহদাণু আর এনজাইম একই কথা। এটা জাস্ট রিডিং পড়বা, এখান থেকে খুব বেশি আসে না, এটা দেখলেই বুঝবা, আর কিছু না। হুম, এবারে আসো একটা পোল নিয়ে নেই। প্লাজমা মেমব্রেনে ফ্লুইড মোজাইক মডেল কে গঠনটা বর্ণনা করছেন? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, 10 সেকেন্ড সময় দিব। এটা আশা করি আমি অনেক সঠিক উত্তর পাবো। আচ্ছা, আমি পোল শেষ করে দেই। এটা খুবই সহজ, সিঙ্গার আর নিকলসন। তোমরা 84% সঠিক উত্তর দিছো, এই জন্য তোমাদেরকে থ্যাঙ্কস। এটা হচ্ছে উত্তর কি হবে, মিস্টার সিঙ্গার আর নিকলসন। এটা অনেক সহজ উত্তর, এটা নিয়ে আর প্যাচ না লাগে। দেখো, ফ্লুইড মোজাইকের গঠন পারবা না? ওই 4টা গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন পারবা, সেলুলোজ, তারপর কি ক্রিস্টালাইন মাইসিলি, তারপরে কি মাইক্রোফাইব্রিল, তারপরে কি ম্যাক্রোফাইব্রিল, তারপরে কি ফাইবার। হ্যাঁ, মনে নাই না? এই যে দেখো, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। সেলুলোজ মূলত তৈরি করে সেলুলোজ চেইন, যেটা মিলে একক তৈরি করে ক্রিস্টালাইন মাইসিলি, এককালে একক সুতা, এরপরে আরেকটু ছোট সুতা, এরপরে আরেকটু বড় সুতা ম্যাক্রোফাইব্রিল, তারপরে তন্তু বা ফাইবার। এটা কিন্তু আসবে না মনে হয়, বাট এখান থেকে এমসিকিউ এগুলো আসে, ঠিক আছে? যে কোনটা একক, ক্রিস্টালাইন মাইসিলি। আগে একটু পানি দিয়ে যাও। ওকে, তাহলে গেল। এখন হচ্ছে আমরা পড়বো রাইবোজোম। এখন দেখো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমরা অনেকগুলো পড়তেছিলাম না? এখন হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর কাজ এবং গঠন পড়বো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট না? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন, এক একটা এক এক সময় পড়বো। আমার একটু বলো তো, রাইবোজোম ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? একটু চ্যাটে আনসার করো দেখি। রাইবোজোম, হ্যাঁ, এইচএসসি বোর্ডে বিশাল কোশ্চেন আসে দেখেই তো তোমাদেরকে লিখে দিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট, বলে দিলাম না? ভেরি গুড। রাইবোজোম কি, ঝিল্লি বিহীন। থ্যাঙ্কস আ লট রোমান রাসেল,
সোহাগ, রামিসা, তানিয়া, সবার নাম পড়ার সময়, সাহারা, হাসি, সুরাইয়া, তানিয়া। এবারে সবাই একটু বন্ধ করো, সবাই একটু চ্যাট অফ করো, নইলে হ্যাং খাবে, হ্যাং খাবে। থ্যাংক ইউ। দেখছো তোমরা কত ইজিলি এখন পারতেছো। এবার আসো রাইবোজোমের কাজ আমরা পড়ে ফেলি। ঠিক আছে, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এইটুক মনে রাখো, রাইবোজোমের মেইন কাজ কি, মূল কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করে, এই জন্য রাইবোজোম বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তার রাইবোজোমের কাজ কি বলো, প্রোটিন তৈরি করা। রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে। এইটাই আসে পরীক্ষায়। আরেকটা জিনিস আসে, আবিষ্কার করে হচ্ছে ক্লড। তো ক্লড আবিষ্কার করে, একটু দেখো, আমি একটু মানে কে কোনটা আবিষ্কার করছে একসাথে লিখে দিব। কে কোনটা আবিষ্কার করছে একসাথে আমি লিখে দিব। হ্যাঁ, ফার্স্টে জানো যে আবিষ্কার করে হচ্ছে ক্লড। আর এইটা আছে ইস্কেরিসিয়া কোলাই এর শুষ্ক ওজনের 22 ভাগ রাইবোজোম। এটা না অনেকবার যে মেডিকেল আর ডেন্টালে আসছে। ঠিক আছে, যে ইস্কেরিসিয়া কোলাই কোষের শুষ্ক ওজনের প্রায় 22 ভাগই হচ্ছে তোমার রাইবোজোম। এটা কিন্তু অনেকবার আসে। আর রাইবোজোম কি বলো, এটা হচ্ছে একটা প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন তৈরি করে কে, রাইবোজোম। এতটুকু জানো। তাহলে কাজ পরি, রাইবোজোমের কাজ কি, প্রোটিন সংশ্লেষণেই মানে তৈরি। এইটাই আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো জাস্ট লেস ইম্পর্টেন্ট, পড়লে পড়বা, না পড়লে চুপচাপ বসে থাকবা। এটা মানে লেস, এল, হ্যাঁ, এটা কিন্তু ভি না, এল। ওকে, এবারে রাইবোজোমের প্রকারভেদ আর কাজ, এইটা তোমাদের বুঝাই। রাইবোজোম দুই টাইপের, একটা 70S, একটা 80S। রাইবোজোম কোথায় থাকে বলতো, কোষের ভিতরে থাকে, কোষের একটা সাইটোপ্লাজম অঙ্গাণু। এখন এই রাইবোজোমকে যখন কোষ থেকে তুমি আলাদা করে বাইরে নিয়ে যাবা, তখন এরা পাত্রের তলানি হিসেবে জমা হয়। রাইবোজোম কি, পাত্রের তলানি হিসেবে জমানো হয়। তখন এই রাইবোজোমটাকে একক হিসেবে মাপা হয়। কি হিসেবে মাপা হয় বলতো, একক হিসেবে মাপা হয়, আয়তনের একক হিসেবে মাপা হয়। তাহলে রাইবোজোমের আয়তনের একক কি, ভেদবার্গ। এই ভেদবার্গটা লিখি হচ্ছে আমার এসভিডি আর বিইআরজি দিয়ে। তাহলে ভেদবার্গের ফার্স্টে কি, এস। এই জন্যই 70S আর 80S রাইবোজোম বলি। মনে করো এটা আদিকোষ। আদনান ভাই আছেন? আদনান ভাইয়া, হ্যালো আদনান ভাই। আছি আছি, আমার হ্যাং করে ফেলছিল আমারটাও, এজন্য আমি শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া, একটু কথা আনমিউট বলেন করতে ভাইয়া। পারছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আমি বুঝতেছি ওরা বারবার কয়েকজন ওই একটু একটু ব্রেক চাচ্ছে, ছোট ছোট। তো তোমাদের ছোট ছোট ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে ডিয়ার ভাইয়া এবং আপুরা। তো তোমরা হতাশ হওয়ার কিছু নাই, অব্র ভাইয়া কিছুক্ষণের মধ্যে আবার কামব্যাক করবে, হ্যাঁ, চলে ঠিক আসছি। আছে। এই তো চলে আসছে তোমাদের প্রিয় অভ্র ভাইয়া, আরে অনেক মন মেজাজটা খারাপ খারাপ, করে এই ফেলছিল। দুপুরটা বেলা হঠাৎ হঠাৎ কারেন্ট যায়, কারেন্ট আসে। আরে বুঝছো, ওরা আমি এমনি দুষ্টামি করে বলতেছি ছোট ছোট ব্রেক চাচ্ছিল, বলে না ভাইয়া কোনো ব্রেক চাই নাই, তোমার ক্লাসের খুব ফিদা হয়ে ও, গেছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলে আসছি। ঠিক আছে, এই তোমরা আবার কিছু মনে করতেছো না তো? এরকম দেখো, এটা কি আমার দোষ? এই দুপুরটা বেলা এরকম মাঝে মধ্যে হতে পারে। হ্যাঁ, ওকে। তাহলে আমি কিন্তু বললাম কি, যে ভেদবার্গ একক, তাই না? তাহলে রাইবোজোম, যদি আদিকোষ থেকে রাইবোজোমকে আমরা আলাদা করি, তাহলে যে আয়তনের তলানি পড়ে, এই তলানিটা হচ্ছে, এককটা হচ্ছে আয়তনের একক 70 ভেদবার্গ। আর প্রকৃত কোষ থেকে তলানি ফেলাইলে এটা হবে 80 ভেদবার্গের। ঠিক আছে, এই জন্য এস হয়েছে। এবারে তোমাদের একটা কোশ্চেন করতে পারে, ভাইয়া 70 ভেদবার্গ যদি আপনি আলাদা করেন, তাহলে তো 50S আর 30S হয়, তা যোগ করলে তো 80 হয়। এটা 80-র সাথে কোনো মিল নাই। এই যে 50S আর 30S মানে কি জানো? রাইবোজোমকে আবার তুমি একটু দাঁড়াও, একটু সরি, একটু পানি খেয়ে নেই। হ্যাঁ, তুমি যখন রসুন কাটো, রসুন মনে করো রাইবোজোম, রাইবোজোমকে তুমি কাটতেছো এই বরাবর। যখন তুমি রসুন কাটো, একটা রসুনের কোয়া কাটো, রেসিপি দেখো, একটু চাপ দিয়ে কাটা হয় না? একটু চাপ দিয়ে এটা 2 খণ্ডে ভাগ করে দেওয়া হয়। যখন চাপ দেয়, তখন রসুনের 2 খণ্ডের যে কোনো একটা খণ্ডের কোয়ার কিন্তু আকারটা একটু বেড়ে যায়, তাই না? একদম যোগ করলে কিন্তু সমান হবে না। এই সবাই জানো তো? একটু চ্যাট বক্সে লিখো তো, রসুন যে কাটার সময় একটু চাপ দিয়ে নিতে হয়, এটা জানো কে কে?
ঠিক আছে, বলো। বাবা, একটা ছেলে কি লিখছে এটা! ভাইয়া কিছুই মনে করি না, হ্যাঁ আপনি যা করবেন সেটাই। ইটস এ বিগ কমপ্লিমেন্ট ফর মি। আচ্ছা, আর লিখতে হবে না। তাহলে এইটাই বললাম যে তোমার 70s যে রাইবোজোম আছে বা 80s রাইবোজোম আছে, এরা যখন আমরা ভেঙে আলাদা করব, ইউনিটে পরিণত করব, তখন একটু চাপ দিয়ে আলাদা করা হয়। চাপ দিয়ে কি, মাইক্রোস্কোপিক্যালি যন্ত্র আছে, তখনই ওর আয়তন একটু বেড়ে যায়। সেই জন্য এদের যোগফল একটু বেশি হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 70s ভাঙলে আমরা 50s 30s পাই, আর 80s ভাঙলে কত আয়তনের পাই? একটু বড় আয়তনের, 60s আর একটা 40s। ঠিক আছে, তাই যোগ করলে একটু বেশি পাই। আমার মনে হয় আজকে তোমরা এই 70s আর 80s এর একদম পারফেক্ট ক্লিয়ার বর্ণনা পাইলা, তাই না? এটা হচ্ছে একটা আয়তনের একক। হ্যাঁ, তা করলে ওই যে এককটার নাম হচ্ছে তোমার ভেদবার, যা এস দিয়ে প্রকাশ করি। এবার আসো গলজি বডি। ভাইয়া গলজি বডি থেকে কয়েকটা লাইন ইম্পর্টেন্ট পড়তে হবে। বিজ্ঞানী ক্যামিলো গলগি, নামে নামে মিল আছে। এবার আসো গলজি বস্তুর প্রকারভেদ। গলজি বস্তু তিন প্রকার: সিস্টার্নি, ভ্যাকুয়াল। এবার আসো এখান থেকে একটা প্যাচ, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা, একই কথা। এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম একসাথে গাজী আজমল স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো লিখে রাখবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা, হ্যাঁ, এদের কাজ কি বা এদের পার্থক্যটা কি, একদম গাজী আজমল স্যারের বইয়ের পিছনে আমি যে কথাগুলো লিখে রাখবো। কারণ দুইটার মিল আছে এবং কনফিউশন লাগেই, এবং এক জায়গা থেকে কোশ্চেন হয়। দুইটার ভিতরে দুইটা জিনিস কমন, একটা হচ্ছে সিস্টার্নি আর একটা হচ্ছে ভেসিকল। সিস্টার্নি আর ভেসিকল, এই দুইটা জিনিস কমন দুইটাতে। আর 3 নাম্বার একটা আছে টিউবিউলস। টিউবিউলস এই জিনিসটা হচ্ছে আনকমন। তাহলে দেখো তো, গলজি বডিতে সিস্টার্নি এবং ভেসিকল দুইটাই থাকে, শুধু 3 নাম্বারটা আনকমন। গলজি বডিতে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উদাহরণে সিস্টার্নি ভেসিকল থাকে, কিন্তু টিউবিউলস মানে ভ্যাকুয়াল থাকে না। কি থাকে? টিউবিউলস। এটা মনে রাখার একটা উপায় আছে। দেখো তো, গলজি বস্তু এর ভিতরে কোনো টি কথাটা পাও, কিন্তু এন্ডোপ্লাজমিক জালিকার ইংরেজি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রেটি টি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলার টি, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে টিউবিউল থাকবে, গলজি বডিতে থাকবে না। আর একটা উদাহরণ আছে, গলজি বডি মুখস্থ করার একটা উদাহরণ আছে সিভি। মনে রাখো সিভি, ঠিক আছে? সিভি, অথবা মনে রাখতে পারো সি ভাবি। ঠিক আছে, মনে করো একটা ভাবি, যাই হোক, তোমার তার কোনো কিছু তোমার কাছে ভাবি, তাহলে ছিতে কি হলো? সিস্টার্নি, ভেসিকল, আর একটা ভেতে হচ্ছে ভ্যাকুয়াল। ঠিক আছে, ভ্যাকুয়াল ভেসিকল। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তুমি মনে রাখবা সিভিট। কি মনে রাখবা? সিভিট। সিতে কি হবে? একই কথা, সিস্টার্নি, ভিতে হচ্ছে ভ্যাসিকল, ঠিক আছে, আর টিতে কি? টিউবিউলস। মিলাই নিতে পারবে না? ঠিক আছে। আর এই কবিতা যদি মনে না থাকে, গলজি বডিতে টি নাই, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে টি আছে জালিকায়। তাই সিস্টার্নিক্যাল টিউব এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আর গলজি বডির প্রকারভেদে কোনো টিউবিউলস থাকবে না। ভাই বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, সিস্টার্নি আর ভেসিকল এই দুইটা হচ্ছে কমন। থাকবে গলজি বডিতে, আর টিউবিউলস থাকবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। গলজি বডির কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটু আগে রাইবোজোমের কাজ পড়ে আসলাম না? প্রোটিন ফ্যাক্টরি। গলজি বডির কাজ হচ্ছে কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি। কার্বোহাইড্রেটকে তৈরি করবে গলজি বডি। এটার আরেকটা নাম হচ্ছে ট্রাফিক পুলিশ। গলজি বডিকে ট্রাফিক পুলিশও বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? ট্রাফিক পুলিশ। এদের কাজ হচ্ছে লাইসোজোম তৈরি করা। লাইসোজোম কি, একটু পরে আমরা লাইসোজোমের কাজ পড়বো, এতটুকু বুঝো, লাইসোজোম তৈরি করা। আর হচ্ছে এদেরকে বলা হয় প্যাকিং কেন্দ্র বা প্যাকেজিং কেন্দ্র। এই গলজি বস্তু থেকে এই তিনটা কথা আসে: প্যাকিং কেন্দ্র, প্যাকিং কেন্দ্র, ট্রাফিক পুলিশ আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটাই আসে। আর কি তৈরি করে? লাইসোজোম তৈরি করে। বারবার পরীক্ষায় আসবেই। কার্বোহাইড্রেট কি করবে? লাইসোজোম তৈরি করবে। এরা হচ্ছে প্যাকিং কেন্দ্র এবং এরা ট্রাফিক পুলিশ। কি প্যাকিং করে? এই যে লাইসোজোম এরা উৎপন্ন করে, লাইসোজোম গুলোকে প্যাকেট করে দেয়। মনে করে একটা লাইসোজোম উৎপন্ন করলো, লাইসোজোমকে এরা প্যাকেট করে দেয়। কারণ লাইসোসোম জিনিসটা কিন্তু খুব ভালো জিনিস না, আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, ভয়ঙ্কর একটা জিনিস। তাহলে ভয়ঙ্কর জিনিসকে লাইসোজোম একটু পরে আসতেছে ক্লাইম্যাক্সে। ঠিক আছে, তাহলে এদেরকে প্যাকেট করে দেয়, যাতে কিনা প্যাকেটের ভিতরে এরা এদের আকামগুলো করতে পারে। ঠিক আছে, বাট তারপরে ওরা আকাম করে ফেলবো একটু পরে। হ্যাঁ, গলজি বডি তাহলে কি করে? লাইসোজোমকে প্যাকেট করে দেয়, তাই প্যাকিং কেন্দ্র। আর এরা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর দেখো তো, ভয়ঙ্কর একটা জিনিস, এটাকে প্যাকেট করে দিতেছে। তাহলে এরা কি পুলিশের কাজ করতেছে না? ঠিক আছে, জেলে প্যাকেজ করা মানে কি? জেলে ঢুকানো। তাহলে মনে করো যে শয়তান, চোর, বান্দর, এদেরকে যদি জেলে ঢুকাও, তাহলে কি পুলিশের কাজ করবে না? এইটাই করে। তাহলে গলজি বস্তু কি করে? লাইসোজোম তৈরি করে আসলে। তাহলে এখন আসো আমরা সিরিয়ালি লাইসোজোমের কাজ করি। তাহলে লাইসোজোম কে? লাইসোজোম হচ্ছে জঙ্গি। মনে করো জঙ্গি, এতটুকু মনে করো, রাইসোজোম হচ্ছে জঙ্গি। আর রাইসোজোমের
আচ্ছা, জঙ্গি জ দিয়ে মনে রাখো, এরা জীবাণু ধ্বংস করে। তাহলে মনে করো তো, যে জিনিস জীবাণু ধ্বংস করে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার ভিতরে কোনটা জীবাণু ধ্বংস করে? আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাও তাড়াতাড়ি। ভেরি গুড, শ্বেত রক্তকণিকা। আর কেউ দিও না, ঠিক আছে? ইমন, মঈন, সাগর, মিমি, অর্ক, লামিয়া, মিম, আর না না সৌরভ, থ্যাংক ইউ, অমি। ওকে, তাহলে কি জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। লাইসোজোমও কি দেখো তো, লাইসোজোমের হচ্ছে এরা জঙ্গি হইলেও এরা কি করে? জীবাণু ধ্বংস করে। তাহলে এরা কি করবে দেখো তো, এরা যেটা জীবাণু ধ্বংস করে ওইটার ভিতরে বেশি থাকে, তাই শ্বেত রক্তকণিকায় অধিক থাকে, বাকি লোহিত রক্তকণিকায় এটা থাকে না। ওকে, এবারে আসো এদের কেন জঙ্গি বললাম। এরা কিভাবে জীবাণু ধ্বংস করে? মনে করো একটা কোষ, এটা হ্যাঁ, একটা কোষের ভিতরে এখানে আছে লাইসোজোম, এটা মনে করো লাইসোজোম, এল দিয়ে দেখলাম লাইসোজোম। জীবাণু আক্রমণ করছে, ঠিক আছে? জীবাণু আক্রমণ করছে, এটা হচ্ছে জীবাণু, ঠিক আছে? এটা কি জীবাণু, খারাপ। এরা করে কি, অকেজো বা জীবাণু আক্রান্ত কোষকে মারতে যে পুরা কোষটাকেই ধ্বংস করে দেয়, ঠিক আছে? তার লাইসোজোম কি বহন করে? অনেকগুলো বোম বহন করে। সেই বোমগুলো আসলে কি জানো? এনজাইম। ওই এনজাইম গুলো হচ্ছে বিষ, যারা জীবাণু মারতে যে তোমার কোষটাকেই ধ্বংস করে ফেলে, মানে কি নিজেদের ধ্বংস করে ফেলে। তাহলে এদেরকে কি বলা হয়? সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। এর কি জীবদেহের অকেজ কোষগুলোকে অটোলাইসিস, অটোলাইসিস মানে কি নিজেই নিজের সুইসাইড করা, একদম নিজেই ধ্বংস হয়ে যায়। লাইসিস মানে ধ্বংস করা, বলছিলাম না ওই ক্লাসটায়, যদি আমার ক্লাস করে থাকে অথবা অন্য ভাইরাও বলছে, তাহলে ধ্বংস করা। তাহলে লাইসোজোম কি করে বলতো? বোম মেরে সব ধ্বংস করে দেয়, নিজেরও ধ্বংস করে, অন্যদেরও ধ্বংস করে। তার মানে কি এদের ভিতরে অনেকগুলো বোম থাকে। সেই বোমগুলো কি আলটিমেটলি বলতো? এনজাইম। 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, যেমন লাইসোজাইম। প্রতিরক্ষা ব্যবস্থা যদি পড়ে থাকো, প্রথম প্রতিরক্ষা স্তরে আমরা পাইছিলাম লাইসোজাইম, মনে আছে? তাহলে লাইসোজাইম কি জীবাণু ধ্বংস করে, ওই লাইসোজাইমও লাইসোজোম তৈরি করে, ঠিক আছে? তাহলে বোমে এনজাইম। তাহলে সুইসাইডাল স্কোয়াড কে? লাইসোজোম। তাহলে 10 বার বলো, 5 বার বলো, সুইসাইডাল স্কোয়াড লাইসোজোম, সুইসাইডাল স্কোয়াড লাইসোজোম। আর লাইসোজোম কেউ আবিষ্কার করে, সরি কে উৎপন্ন করে? গলজি বডি। পরীক্ষায় আসবেই, ঠিক আছে? ঠিক আছে, গলজি বডি উৎপন্ন করে কি করে? লাইসোজোমকে প্যাকেট করে রাখে। এবার বুঝছো কেন লাইসোজোমকে প্যাকেট করে থাকে? কারণ এর ভিতরে বোমা আছে, এনজাইম আছে। যদি জীবাণু আক্রমণ না করে, যদি সে বোমা ফাটায়, তাহলে তো ভালো কোষ মারা যাবে। এই জন্য কি গলজি বডি লাইসোজোম উৎপন্ন করে এবং প্যাকেট করে। তাই এদেরকে বলা হয় জেলের ভিতর ঢুকায় রাখলো, এরা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, লাইসোজোম উৎপন্ন করে, প্যাকিং কেন্দ্র। বারবার পরীক্ষায় আসবে ভাইয়া, ঠিক আছে? ওকে, এবার আসে এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা ক্লট পোর্টার আবিষ্কার করে। আমি সব একসাথে লিখে দিব, সমস্যা নেই। তো এন্ডোপ্লাজমিক জালিকার প্রকারভেদ গঠনগতভাবে অলরেডি হয়ে গেছে, মনে আছে? এন্ডোপ্লাজমিক জালিকার আরেকটা নাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? রেটিকুলাম বা টি আছে, তাহলে কি এটাতে টিউবিউল থাকবে, সিস্টার্নি ভেসিকল, তার মানে আগে তো লিখে রাখছি, হাসান স্যারের বইয়ের পিছনে লিখে রাখতে হবে। এখন এন্ডোপ্লাজমিক জালিকাতে রাইবোজোম থাকবে না না থাকবে, এর উপর ভিত্তি করে এরা দুই প্রকার, একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে পার্পল যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে কি তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদের ভিতর কি থাকে? রাইবোজোম থাকে। রাইবোজোম দেখা যাচ্ছে পার্পলের ভিতরে, ছোট ছোট সাদা সাদা ফোটা ফোটা, দেখো তো। যদি না দেখা যায় আমি লাল লাল রাইবোজোম এঁকে দেই। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতর কি থাকে বলো? রাইবোজোম থাকে। অমসৃণটার ভিতরে কেন থাকে? অমসৃণটার ভিতরে কি থাকে? রাইবোজোম আছে, ঠিক আছে? আর মসৃণটার ভিতরে কি? রাইবোজোম থাকতেছে না। এখন বলতো রাইবোজোমের কাজ কি ছিল? প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি ছিল? প্রোটিন তৈরি করা। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে? প্রোটিন তৈরি করবে, কারণ রাইবোজোম থাকে, ঠিক আছে? অমসৃণে কি থাকে? রাইবোজোম থাকে। তো রাইবোজোম কি প্রোটিন তৈরি করে, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আলটিমেটলি কি করতেছে? প্রোটিন তৈরিতে সাহায্য করতেছে বা প্রোটিন তৈরি করতেছে, তাই না? আর মসৃণটা হচ্ছে প্রোটিন বাদে বাদ বাকি জিনিস তৈরি করবে, যেমন লিপিড, গ্লাইকোজেন, কার্বোহাইড্রেট। হ্যাঁ, এই দেখো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি হয়। কেন তৈরি হয় বুঝছো? এটাতে রাইবোজোম থাকে। রাইবোজোম কি? প্রোটিন কারখানা, প্রোটিন তৈরি করে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লিপিড, গ্লাইকোজেন, ভিটামিন এগুলো তৈরি হয়। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ক্লিয়ার। এবার আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করছে? বিজ্ঞানী কলিকার। বারবার পরীক্ষায় আসে। গড়ে প্রতি কোষে থাকে 300 থেকে 400টা, যকৃৎ কোষে একটু বেশি থাকে, এটা মাথায় রাখো, যকৃৎ কোষে বেশি থাকে। যকৃৎ কোষকে বলা হয় দেহের ল্যাবরেটরি।
যকৃৎ কোষকে কি বলবা? দেহের ল্যাবরেটরি। এটা থেকেও কিন্তু একটা ভার্সিটিতে কোশ্চেন আসে। এখন দেখো তো মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপন্ন করা, পাওয়ার উৎপন্ন করা, তাই না? শক্তি উৎপাদন। তাহলে ল্যাবরেটরিতে বেশি শক্তি লাগে না? ল্যাবরেটরিতে কত রাসায়নিক বিক্রিয়া হয়, যকৃৎ কোষে প্রচুর রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, তাহলে সেখানে প্রচুর শক্তির দরকার হয়, তাই সেখানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। এই দুইটা ভার্সিটিতে যে কয়বার আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কয় প্রকারের এনজাইম কোএনজাইম থাকে? 100 প্রকার এনজাইম কোএনজাইম পড়বা, ঠিক আছে? কোষ আয়তনের হচ্ছে 20 ভাগ, 65% প্রোটিন থাকে, 29% গ্লিসারাইড থাকে। এবারে আসো, এদের দেখো নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, এই কথাগুলো আমি বুঝাই দিচ্ছি। মাইটোকন্ড্রিয়া কি? পাওয়ার হাউস। এদের কাজ কি? শক্তি উৎপাদন। এখন দেখো, শক্তি উৎপন্নের জন্য সবসময় নিরবচ্ছিন্ন শক্তি উৎপাদনের জন্য রুমটা ঠিক থাকতে হবে। এখন শক্তির রুম কি? পাওয়ার হাউসটা কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া নিজস্ব কিছু উপাদান থাকবে না? মনে করো মাইটোকন্ড্রিয়ার কোনো একটা জায়গা নষ্ট হয়ে গেল, ওই জায়গাটা প্রোটিন দিয়ে পূরণ করতে হবে না, তাই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম আছে, নিজস্ব ডিএনএও আছে, কারণ এর মালসা বেশি লাগে, কারণ এর অনবরত শক্তি উৎপন্ন করে। তাই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব আরএনএ, নিজস্ব ডিএনএ, এমনকি নিজস্ব রাইবোজোমও থাকে। ক্লিয়ার? কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পাওয়ার হাউস, পাওয়ার উৎপন্ন করে। এবারে দেখো, শুক্রাণু আর ডিম্বাণু দুইটা পাওয়ারফুল দুইটা জিনিস না? এরা আছে দেখেই তো বংশ বিস্তার সম্ভব। তাহলে এই পাওয়ারফুল জিনিস তৈরি কে করে? মাইটোকন্ড্রিয়া এই পাওয়ারফুল তৈরি যন্ত্র তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? আর একটা তো ফার্স্টে বলেই দিলাম, সবাত শ্বসনের ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর অক্সিডেটিভ ফসফোরিলেশন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। স্নেহ বিপাক মাইটোকন্ড্রিয়াতে হয়। একটা মনে করো তো, যারা মোটা তারা যদি বডি জিমে যায়, ওদের পাওয়ার হয় না, উৎপন্ন হয় না, কারণ কি বলতো? ওই স্নেহ বিপাক হয় তখন। বিপাক মানে হচ্ছে বিক্রিয়া, স্নেহ বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে, ওইটাও ঘটে কোথায়? পাওয়ার হাউসে। তাহলে স্নেহ বিপাক, তাহলে শক্তি জাতীয় যা আছে সব তোমার মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তাহলে স্নেহ বিপাক হইলে, বা আমরা জানি যে এটা এভাবে মনে রাখবা, যে যারা মোটা মানুষ জিমে গেলে অনেক শক্তি উৎপন্ন হয়, জানি, তাই না? ওই স্নেহ বিপাক হয়ে শক্তি উৎপন্ন হয়। শুক্রাণু ডিম্বাণু অনেক ইম্পর্টেন্ট দুইটা জিনিস, শক্তিশালী জিনিস, এদের তৈরি করতে লাগে। আর ক্রেবস চক্র এটা তো জানলাম। আর মাইটোকন্ড্রিয়া যেহেতু সবসময় পাওয়ার উৎপন্ন করে, এদের নিজস্ব রাইবোজোম থাকতে হয়, যাতে কিনা কোনো জায়গা কেটে গেলে, ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে রাইবোজোম তারা প্রোটিন তৈরি করে সেই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারে। এবং নিজস্ব ডিএনএও থাকে এর, যাতে কিনা ওর বৈশিষ্ট্যটা সব সময় থাকে। নিজস্ব ডিএনএ থাকলে এর বৈশিষ্ট্য সব সময় থাকে। তাহলে এটা আসে পরীক্ষায়। আসো, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, ঠিক আছে, পাওয়ার হাউস শক্তি উৎপন্ন করে, বাট এটার আকার কিন্তু খুব বেশি বড় না, এটা মনে রাখবা। তাহলে মাইটোকন্ড্রিয়ার আকার খুব বেশি বড় না, এটা মনে রাখতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি? ছোট। 3বার বলো চিল্লায়া চিল্লায়া, মাইটোকন্ড্রিয়া ছোট। বাসায় সবাই শোনায় শোনায় বলো, মাইটোকন্ড্রিয়া ছোট, মাইটোকন্ড্রিয়া ছোট, মাইটোকন্ড্রিয়া ছোট, ঠিক আছে? এখন মাথার ভিতর কোশ্চেন জাগতেছে না ভাইয়া, কে বড়? ঠিক আছে, বড় হচ্ছে প্লাস্টিড। তাহলে সব থেকে বড় কে? প্লাস্টিড। সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু হচ্ছে আমার প্লাস্টিড। আমাদের কিন্তু ক্লিয়ারলি মাথার ভিতরে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্লাস্টিডের প্রকারভেদটা একটু একটানে পড়ে ফেলি, খুব সহজ। প্লাস্টিড নামকরণ করে শিম্পার, এখন 1 ঘন্টা হয় নাই, ব্রেক দিব, ঠিক আছে? সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু কি? প্লাস্টিড। তাহলে বলো সবচেয়ে বড় কোনটা? প্লাস্টিড। সব থেকে বড় কোনটা? প্লাস্টিড, ঠিক আছে? প্লাস্টিড 3 প্রকার, এটা বেশি পেঁচাবো না। লিউকোপ্লাস্ট বর্ণহীন, ক্রোমোপ্লাস্ট যদি রঙিন হয়, ক্লোরোপ্লাস্ট যদি সবুজ হয়। এবার আসো, এই ক্যারোটিন আর জ্যান্থোফিল, এই দুইটা জে ইউতে ডি ইউতে সবসময় আসে। এই দুইটা রং কি জানা ছাড়া পরীক্ষা দিতে যাওয়া যাবে না। ক্যারোটিনের বর্ণ হচ্ছে কমলা, ক্যারোটিনের ক আছে না, তাহলে ক্যারোটিনের বর্ণ কি? কমলা। আর জ্যান্থোফিলের বর্ণ হচ্ছে হলুদ। প্রতি বছর জাহাঙ্গীরনগরে আর হচ্ছে গিয়ে সাস্টে এইটা আসে ঘুরায় ফিরায়, আর ইউতে, ঠিক আছে, মেডিকেলে, ডেন্টালে, ডিইউতে আসছিল শুধু জ্যান্থোফিলের কালার, বারবার আসবে, ঠিক আছে? মনে থাকে জানো? তাহলে ক্যারোটিনের কালার কি? কমলা, জ্যান্থোফিলের কালার হলুদ। এবার আসো, এই লিউকোপ্লাস্ট যে বর্ণহীন আমি বললাম, এই লিউকোপ্লাস্টকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, একটা ইলায়োপ্লাস্ট, একটা অ্যালিউরোপ্লাস্ট। এটা একটু বুঝতে হবে আমাদের। অ্যামাইলোপ্লাস্ট জিনিসটা কি? অ্যামাইলো কথাটা আসছে, অ্যামাইলোপ্লাস্টের ভিতর কি পাই দেখো তো? স্টার্চ। স্টার্চ ভাঙলে আমরা কি পাই জানো? অ্যামাইলোজ আর অ্যামাইলো পেকটিন। হ্যাঁ, সেল কেমিস্ট্রি, কোষ রসায়ন পড়া হয়েছে। অ্যামাইলোজ, স্টার্চ ভাঙলে অ্যামাইলোজ অ্যামাইলিক পেকটিন পাওয়া যায়, এটা আমরা অনেকেই জানি, এটা আমাদের সিলেবাসে, তাই না?
তাহলে অ্যামাইলোজের কি, অ্যামাইলোপ্লাস্টে কি আছে দেখো তো, অ্যামাইলোজের অ্যামাইলো আছে, অ্যামাইলোপেকটিনের অ্যামাইলো আছে। তার মানে কি অ্যামাইলোসে আমরা স্টার্চ বা শ্বেতসার পাবো ভাই, এটা পরীক্ষায় বারবার আসে ভার্সিটিতে। ইলায়োপ্লাস্ট, ইলায়ো কথাটা দিয়ে মনে রাখো ইলাস্টিক। কি মনে রাখবা? ইলাস্টিক। সবাই সবার চর্বি সমৃদ্ধ পেটে হাত দাও, যাদের পেটে চর্বি আছে, আর যাদের নাই তাদের দিতে হবে না। এবারে দেখো তো চর্বি, একটু দুই দিকে টান দাও, দেখো কি বলতেছে, বলা মানে কি বলতো, মানে প্রসারিত হচ্ছে, আবার চাপ দাও দেখো সংকুচিত হচ্ছে। তার মানে এই জিনিসটা একটু ইলাস্টিক না, খুব ইজি। হ্যাঁ, ইলাস্টিক। তাহলে ইলায়োপ্লাস্টের ভিতর কি পাবা? চর্বি জাতীয় খাদ্য পাবা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আর অ্যালিউরোপ্লাস্টে আমরা প্রোটিন জাতীয় পদার্থ পাবো, অ্যালিউরোপ্লাস্ট পাবো ভাইয়া প্রোটিন জাতীয় পদার্থ, ঠিক আছে। আর আবিষ্কার করেন হচ্ছে শিম্পাঞ্জি বা বিজ্ঞানী শিম্পার, এটা মনে রাখতে হবে। তারপরে প্লাস্টিডের প্রকারভেদ আমরা পড়লাম, এটা জানো। লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট হচ্ছে মানে যেটা কালারফুল, তাহলে বীজ, গাজরের মূল, রঙিন ফুল, এগুলো ক্রোমোপ্লাস্টের জন্য। ক্লোরোপ্লাস্ট সবুজ। এর ভিতরে ক্যারোটিন আর জ্যান্থোফিল দুইটা রঞ্জক পদার্থ আছে, যাদের কালার কমলা আর হলুদ। আর অন্যান্য চ্যাপ্টারও এই দুইটা আছে, সেই জন্য এই দুইটা এত লিখে দিলাম, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাগলে হাসান স্যারের বইয়ের পিছনে সুন্দর মতো লিখে রাখবা যে ক্যারোটিন কমলা, জ্যান্থোফিল হলুদ। দেখবা পরীক্ষায় কোশ্চেন আসবে আর সাই সাই করে পারবা, আর অভ্র ভাইয়ার চেহারাটা মনে পড়বে, প্রশ্নের ভিতরে খুঁজিয়ে পাবে তুমি অভ্রকে। ওকে, আচ্ছা আসো, এগুলা পারবা, এগুলো সব আলোচনা করা হয়েছে। আমরা একটা পোল নিয়ে নেই, তারপর একটা ব্রেক দিয়ে দিই। ওকে, পোলটা আনসার করো, এখন কেউ ব্রেকে যায় না। ওকে, আমরা পোলটা নিয়ে নিচ্ছি। কোষের সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয়? অনেকবার বলছি, জঙ্গি কোনটা ছিল, অনেকবার পরীক্ষায় আসছে। আচ্ছা, আমি পোলটা অফ করে দিচ্ছি। অনেকেই অ্যান্সার করতেছে, করো করো, তোমরা পারবা। এই আজকের ক্লাসটা কেমন লাগতেছে? ওকে, আমরা এন পোল করে দিচ্ছি। থ্যাঙ্কস আ লট, তোমরা কত 90% সঠিক আনসার দিছো, এই জন্য তোমাদেরকে মনের ভিতর থেকে দোয়া এবং অভিনন্দন। ওকে, তার একটা লাইসোজোম, ঠিক আছে। আর যে 10% পারো নাই তাদের জন্য বেশি দোয়া, যাতে তাদের মোবাইলের স্ক্রিনটা তাড়াতাড়ি ঠিক করে দাও এবং তোমরা সঠিকভাবে চাপাচাপি করতে পারো। ওকে, এবারে আমরা ব্রেকে যাওয়ার আগে বলছিলাম না বিজ্ঞানীগুলোর নাম একসাথে লিখে রাখো, তোমরা বিজ্ঞানীগুলোর নাম একসাথে আমি লিখে দিচ্ছি, তারপর হচ্ছে তোমরা ব্রেকে যাবা, ঠিক আছে। ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, কে? কলিকার। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাস্টিড, সব থেকে বড় যেটা। হ্যাঁ, প্লাস্টিড কি সব থেকে বড় অঙ্গাণু, এটাকে শিম্পাঞ্জি বা শিম্পার, পিছনে লিখে রাখবা কিন্তু, নইলে কিন্তু একটা ধরা খাবা। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, আর কি কি পড়ে আসছিলাম বলো তো? একদম ফার্স্টে রাইবোজোম, রাইবোজোম ছিল হচ্ছে বিজ্ঞানী ক্লড। কে ছিল? বিজ্ঞানী ক্লড। এবারে এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা ক্লড ছিল এবং সাথে ছিল পোর্টার, ঠিক আছে, তাই দুইটা একসাথে লিখলাম। আর লাইসোজোম, এটা হচ্ছে দা দুবে। এই কয়টা লাগবেই প্রতিবার, যদি 10টা ভার্সিটিতে পরীক্ষা দাও 10টা ভার্সিটিতেই কমন পাবা। লাইসোজোমকে দা দুবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এই কয়টা আসেই। হ্যাঁ, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা। আর গলজি বডি লেখার দরকার আছে? ক্যামিলো গলগি, এটা বাচ্চাদের পড়া, এটা তোমরা সবাই জানো। আমি এটাই যাই। এবারে হচ্ছে আমাদের 1 ঘন্টা মনে হয়ে গেছে, হ্যাঁ 1 ঘন্টা 2 মিনিট হয়েছে। সো আমরা এখন একটা ব্রেকে যাইতে পারি, তাই না? সবাই 10টা সেকেন্ড চোখটা অফ রাখো, স্ক্রিন থেকে অন্যদিকে একটু চোখটা নাও। সবাই 10টা সেকেন্ড হচ্ছে শিম্পার, হ্যাঁ সবাই 10টা সেকেন্ড হচ্ছে চোখের এদিক ওদিক নাও। হ্যাঁ, এসব আবিষ্কারের খুব দরকার ছিল। রাকিব, শর্করা তৈরির কারখানা কোনটা? এই বলো তো, শর্করা কোথায় তৈরি হয় ভাইয়া? শর্করা তৈরির কারখানা হচ্ছে প্লাস্টিড, তাই না? ক্লোরোফিল কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে না? তাহলে শর্করা তৈরির কারখানা প্লাস্টিড বা কোষের রান্নাঘর প্লাস্টিড। বাট একটা কথা, যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা, ইংলিশে তোমাদের বইতে লেখা আছে, তাই ইংলিশ দুইটা পড়তে হবে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আবার তোমার গলজি বডি লেখা আছে, ঠিক আছে, এটা মনে থাকে, ঠিক আছে। 4 নম্বরটা লিখছি দা দুবে, লাইসোজোম, দা দুবে। আচ্ছা মাহমুদুল, ভাই, এই মাহমুদুল রোলটা একটু করে 962 0350
8102 মাহমুদুল, লাস্টে 102, এই ছেলেটাকে এই গ্রুপ থেকে, ওর নাম কি, ক্লাস থেকে একটু বের করে দেন। ইমামুল ভাই আছেন? দুষ্টামি হ্যাঁ। ফাইজলামি সব ঠিক আছে, মাহমুদুল নামে একটা ছেলে, লাস্টে 102। আপনি দেখেন চ্যাট বক্সে কি লিখছে। ওকে, যাই হোক, ইটস ওকে, চলে গেছে মনে হয় পিছনে। এখন কেউ চ্যাট লিখো না, হ্যাঁ? ওকে, আমরা মজা করি, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করে বলতো ভাইয়া? কলিকার। প্লাস্টিড কে আবিষ্কার করে? শিম্পার। রাইবোজোম আবিষ্কার করে হচ্ছে ক্লড। এন্ডোপ্লাজমিক জালিকা আবিষ্কার করেন হচ্ছে দ্য ক্লড এবং বিজ্ঞানী পোর্টার। এবং লাইসোজোম আবিষ্কার করে ভাইয়া দ্য দুবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে টপিক ছিল এটা, ঠিক আছে? তাই আমাদের কিন্তু বুঝতে হবে। আর ভাইয়া এটা অনেক কঠিন, আমাদেরকে একটু সুন্দর মতো মাথা ঠিক রেখে, মাথা ঠান্ডা রেখে তারপরে ক্লাসটা করতে হবে, কেমন? আচ্ছা, টিপস কিভাবে দিব, তাই না ভাইয়া? টিপস দিব হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ পিডিএফ পড়বা। আমি বলতেছি বায়োলজির জন্য, তোমরা যেহেতু ভার্সিটির কোচিং করো অথবা যারা ইঞ্জিনিয়ারিং এর কোচিং, অবশ্যই এখানে কেউ ইঞ্জিনিয়ারিং নাই, মেডিকেল সারা যেখানে আসো যাই থাকো, শুধু ভার্সিটির কোচিং যারা করো তারা শুধুমাত্র হচ্ছে কি করবা বলো তো? শুধুমাত্র পড়ালেখা এমন ভাবে করবা, পিডিএফটা পড়বা, কারণ বায়োলজি তো এমনি বই থেকে পড়া হয় না। আমাদের উদ্ভাসের স্লাইড গুলোতে আমরা বায়োলজি এমন ভাবে ঢুকাই দেওয়ার ট্রাই করি যাতে কিনা তোমাদের খুব উপকার হয়, ঠিক আছে? যাতে কিনা তোমাদের খুব উপকার হয়, কেমন? এটার জন্যই আর কি। তো শুধু পিডিএফ পড়লেও অনেক কমন পাবা। পিডিএফটা ফার্স্টে পড়বা, তারপরে ইচ্ছা করলে বই পড়বা। কিন্তু ভাই ফিজিক্স, ভার্সিটির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সময় যেহেতু বেশি দাও, আমি বলবো না ভার্সিটির বায়োলজির জন্য একদম বই পড়ে অনেক টাইম ওয়েস্ট করো। তাই শুধু পিডিএফ পড়লে কিন্তু মোর দ্যান এনাফ, ঠিক আছে? সো এতটুকুই ছিল। তাহলে আমি একটু ভিডিওটা অন করি, ভিডিওটা অন করে কথাবার্তা বলি। ওকে ওকে, তো যাই হোক, অনেক মজা করতেছি এবং আসতেছি ঠিক সকাল থেকে, সবাই হচ্ছে মোটামুটি বায়োলজির বইটা দেখলে মন খারাপ হয়ে যায়। থ্যাংক ইউ ফাহিম ফর ইয়োর বিউটিফুল কমপ্লিমেন্ট। এইগুলোই, তোমাদের ওই কমপ্লিমেন্ট গুলোই হচ্ছে গিয়ে লাইফের অনেক বড় অর্জন। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, ফ্যান জিনিসটা না অনেক বড় কিছু, হ্যাঁ? ফ্যান এত ছোট খাটো মানুষের ফ্যান হইতে নাই। ওকে, ঠিক আছে। অতিরিক্ত ঘুম পায় না, অতিরিক্ত ঘুম পাইলে মেহরাব তুমি করবা, একটু লেবু চা বেশি খাবা, দুধ চাটা না খেয়ে, কারণ দুধ চা গ্যাস হয়। লেবু চাটা বেশি খাবা চিনি ছাড়া, তাহলে হচ্ছে গিয়ে তোমার ঘুমটা যাবে। আর অ্যাপেল খাইতে পারো, অ্যাপেল মানে আপেল, সহজ কথায়, ঠিক আছে? খেতে পারো, প্রতিদিন একটা দুইটা করে আপেল খাবা, ঠিক আছে? তাহলে আপেলটা খাওয়া যেতে পারে। ওকে ভাইয়া, বাংলা বললে প্লাস কি? আমি দেখিনি ভাই, এত কোশ্চেন করতেছো, সবগুলো দেখাতে হয় না। কাজ হয় না, আপেল খেয়ে, আপেল আপেল আপেল। আপেল মানে আইফোন না, আপেল মানে আপেল। ওকে, ইনফেকশন, গো টু আ ডেন্টিস্ট। ওকে, দাঁতে ইনফেকশন কখনো তোমরা করবা না, হেলাফেলা করবা না, কারণ দাঁতের ইনফেকশন থেকে ক্যান্সার এতখানি ফুলে যেতে পারে, মুখ ফুলে যেতে পারে, অনেক বাজে অবস্থা হয়। সো তাড়াতাড়ি গো টু আ ডেন্টিস্ট, ঠিক আছে? অথবা যদি কিনা আশেপাশের সরকারি হসপিটালেও যোগাযোগ করতে পারো, সরকারি হসপিটালেও একজন ডেন্টাল সার্জন থাকেন সাধারণত, ঠিক আছে? একজন না, অনেক থাকে। তো যাই হোক, আমাদের কথা মনে হয় মোটামুটি হয়ে গেছে, আলাপ আলোচনা শেষ। এবারে হচ্ছে ভাইয়া আপনি কিসে পড়েন না? আচ্ছা, থ্যাঙ্কস এ লট যে আমাকে দেখে তোমাদের এখনো স্টুডেন্ট মনে হচ্ছে। ভাই আপনি কিসে পড়েন? খুব একটা কোশ্চেন। পড়াশোনা শেষ, প্রথমত হচ্ছে পড়াশোনা শেষ, এখন হচ্ছে চাকরির জন্য ওয়েট করতেছি, কবে জয়েনিং হবে আর কি। আচ্ছা সৌরভ, তুমি কোন ব্যাচের একটু লিখবা, আমার ঠিক খেয়াল পড়তেছে না। তুমি দেখি আমার বিসিএস এর খবর জানো? সৌরভ কোন ব্রাঞ্চে আমার ক্লাস করছিলা? মেবি আমার ক্লাস করছে আগে, মানে কোন ব্রাঞ্চের ছিলা তুমি? আমার ঠিক খেয়াল নাই, তারপর আমি তোমাকে উত্তরটা দিচ্ছি। ও আচ্ছা, ওকে সৌরভ, আমি হচ্ছে গিয়া বিসিএস এর খবর হচ্ছে, বিসিএস হয়ে গেছে আমার। ও আচ্ছা, একটু আগে যে বললাম 38 বিসিএস এর ভাইবা দিছি, হ্যাঁ ওটার রেজাল্টও হয়ে গেছে, এবং তোমাদের দুয়ায় আমি ক্যাডার হিসেবে সুপারিশকৃত হয়েছি। এবং এই তো কিছুদিনের মধ্যেই হয়তো হয়তো আমার
কর্মস্থলে জয়েন করতে হবে আর কি। ওকে, যাই হোক, ঠাকুরগাঁও ক্লাস নিতে আসছিলাম, খুব সুন্দর জায়গা, টাঙ্গন নদী ছিল। কোথায় পড়তাম? বরিশাল মেডিকেল কলেজে পড়তাম, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে পড়াশোনা করছি। ওকে, আমার বড় ভাই 38 বিসিএস ক্যাডার রিকমেন্ড। ওকে, কংগ্রাচুলেশনস টু হিম। ওকে, আমি কে যে লিখছে আমি খেয়াল করি নাই সবাই। ভাইয়া দেখি মগু এলাকার না? হ্যাঁ, বরিশালে ছিলাম 6টা বছর লেখাপড়া করে, ওখান থেকে পাশ করে বের হয়েছি। আর ইংলিশে কার্বোহাইড্রেট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে একজনে খুব সুন্দর লিখছো, শুনো ভাইয়া, বাংলায় যদি বলে কোষের রান্নাঘর বা শর্করা তৈরির কেন্দ্র কোনটা, বাংলায় যদি আসে উত্তর দিবা প্লাস্টিড, কারণ বইতে একদম বাংলায় লেখা আছে। আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা, ইংলিশে লেখা আছে, ওটা দিতে হবে হচ্ছে গলজি বডি। এগুলো বই থেকে উত্তর দিয়ে দেয়, তো এই জন্য সমস্যা। হ্যাঁ, একদম সরাসরি বই থেকে তুলে দেয়। যাই হোক, আর চ্যাটে আনসার করো না ভাইয়া, আমাদের ব্রেক শেষ, আমরা মজা করলাম, কথা বললাম। আমরা হচ্ছে এখন তোমার আমাদের সুন্দর লেকচারে চলে যাব। ওকে, প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিডের আকৃতি অনুসারে প্রকারভেদ, এটা পড়ে ফেলবা। সর্পিরাকার, স্পাইরোজাইরা আসে, উলোথ্রিক্স তো জানো, গার্ডেল আকৃতির। এই প্রত্যেকটা লাগবে, বিশেষ করে নীল লাল কালার গুলা। এবার আসো সেন্ট্রিওল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। কি সেন্ট্রিওল? সেন্ট্রিওল হচ্ছে কোষের একটা, আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাও তো, সেন্ট্রিওল ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? আশরামুল না আশরাফুল? হ্যাঁ, শাউট আউট। হ্যাঁ, শাউট আউট দিতে চাও না? ওকে, ওকে, ভেরি গুড, থ্যাঙ্কস এ লট। ওমর, সুজন, তানিয়া, কানিস ফাতেমা, সৃষ্টি, দীপা, মোসাম্মদ, তামিহা, তারপর কি শোভা, চৈতি, তামিম, ফাহিম, বিহীন, তাই না? এরা হচ্ছে ঝিল্লি বিহীন। তাহলে সেন্ট্রিওল কি হবে ভাইয়া? এরা হবে হচ্ছে ঝিল্লি বিহীন, তাই না? এবারে আসো, তাহলে সেন্ট্রিওলের গঠনটা পরীক্ষায় আসে। গঠনটার থেকেও ইম্পর্টেন্ট যেটা, ওইটা ফার্স্টে পড়াই দেই। ফার্স্ট একটা কাজ, সেন্ট্রিওলের কাজ ফার্স্টে ভাই একদম মাথার ভিতর ঢুকায় নাও। সেন্ট্রিওলে দেখো সে আছে, আবার সেন্ট্রিওলের কাজ কি দেখো তো, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে। তাহলে আজ থেকে যদি জীবনে আজীবন আসে, সিলিয়া ফ্লাজেলা কে সৃষ্টি করে? সেন্ট্রিওল। সিলিয়া ফ্লাজেলা কে সৃষ্টি করে? সেন্ট্রিওল। সিলিয়া ফ্লাজেলার কাজ কি বলতো? একটা কোষে যদি সিলিয়া বা ফ্লাজেলা তৈরি হয়, সিলিয়া ফ্লাজেলা কি চুল, তাই না? এগুলো তৈরি হলে এরা কি চলাচল করতে পারবে না? তাহলে সেন্ট্রিওল কি করে বলতো? সিলিয়া বা ফ্লাজেলা তৈরি করে, ফলে কি হয় বলতো? এরা চলাচল করতে পারে। তাহলে শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুকে নিষিক্ত করে, ঠিক আছে? শুক্রাণু কিন্তু সাঁতার কেটে ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে শুক্রাণুরও চলাচল করতে হয়, তাহলে শুক্রাণুরও তো ফ্লাজেল বা সিলিয়া গঠন করতে হয়। তাহলে শুক্রাণুর যে ফ্লাজেলা বা সিলিয়া, ওটার নাম কি? শুক্রাণুর লেজ। তাহলে সেন্ট্রিওলের কাজ কি বলতো? সিলিয়া বা ফ্লাজেলা গঠন করে, অথবা শুক্রাণুর লেজ গঠন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, সেন্ট্রিওলের কাজ কি? সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে, আর এটা কি? শুক্রাণুর লেজ গঠন করে। মনে থাকবে? তাহলে সেন্ট্রিওল কি? এরা এস দিয়ে মনে রাখবা, সে সিলিয়া, ঠিক আছে? চলাচলে সাহায্য করে, শুক্রাণুর লেজ গঠন করে। আর একটা জিনিস হচ্ছে, কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠিত করে। এখন মাকুতন্ত্র গঠন করে দুইটা জিনিস, দুইটাই পরীক্ষায় আসে। একটা তো আমরা এখানে পড়ে ফেললাম, সেটা হচ্ছে সেন্ট্রিওল। আর একটা হচ্ছে ভাইয়া মাইক্রোটিউবিউলস। আর একটা কি? মাইক্রোটিউবিউলস কি আমরা একটু পরে দেখবো। ওই যে ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু, মনে আছে পড়ছিলাম না মামারা? কি বল, প্রতি সেকেন্ডে ইমোশনাল। তাহলে সেন্ট্রিওল কি বলো? সেন্ট্রিওলও মাকুতন্ত্র তৈরি করে, মাইক্রোটিউবিউলসও মাকুতন্ত্র তৈরি করে। এই দুটো পরীক্ষায় আসে। দুইটা কখনো একসাথে আসবে না, একটা আসবে, নয় সেন্ট্রিওল নইলে মাইক্রোটিউবিউলস, মনে থাকবে। আর সিলিয়া কি? সেন্ট্রিওল সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করে, সিলিয়া ফ্লাজেলা চলাচলে সাহায্য করে, শুক্রাণুরও সাঁতরাইতে হয়, এই জন্য শুক্রাণুর লেজও গঠন করে সেন্ট্রিওল, মনে থাকবে। মাকুতন্ত্র গঠন করে, তার মানে কি? কোষ বিভাজন। মাকুতন্ত্র কখন গঠিত হয়? কোষ বিভাজনে। তাহলে কোষ বিভাজনে সাহায্য করে কে? সেন্ট্রিওল। এবার আসো কোষীয় কঙ্কাল, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কোষীয় কঙ্কাল তিন প্রকার, ওই যে আমি পড়ছিলাম, মনে আছে? মামারা প্রতি সেকেন্ডেই ইমোশনাল। মামারা কি? একটা মাতে মাইক্রোফিলামেন্ট, আর একটা মাতে মাইক্রোটিউবিউলস, আর একটাতে হচ্ছে ইন্টারমিডিয়েট। ইমোশনালি কি ছিল লাস্টে? ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তাহলে এই কোষীয় কঙ্কাল তিনটেই কিন্তু ঝিল্লিবিহীন, কারণ মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সবগুলোই কি বলতো? ঝিল্লিবিহীন। তাহলে যদি পরীক্ষা আসে কোষীয় কঙ্কাল কি? ঝিল্লিবিহীন হবে, ঠিক আছে? কারণ এদের অংশই তো এগুলো, এইগুলো নিয়ে কোষীয় কঙ্কাল গঠিত। এবার কাজ দেখো, অলরেডি একটা কাজ পইটা ফেলাইছি, মাকুযন্ত্র গঠন করা, দেখছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অন্যগুলা কি? কোষীয় কঙ্কাল। বাকি দুইটার কাজ কি? কোষের আকৃতি দান, যান্ত্রিক দৃঢ়তা, আকৃতি দান, যান্ত্রিক দৃঢ়তা, আর কি বলবে না, এর বাইরে অবজেক্টিভ আসবে না। ওকে,
এবার আসো পার অক্সিজম আর গ্লাইঅক্সিজম, এটা একটু বুঝো। পার অক্সাইড নামে একটা বিষ আছে শরীরে, শরীরে যে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় এর ফলে পার অক্সাইড নামে একটা বিষ উৎপন্ন হয়। এই বিষটা শরীরের জন্য খারাপ। বিষটা যদি ভেঙে পানি আর অক্সিজেন তৈরি হয় তাহলে তো এটার বিষ থাকলো না, শরীরের জন্য ভালো হয়ে গেল, পানিও ভালো অক্সিজেনও ভালো। এই জিনিসটাই করে পারঅক্সিজম। পারঅক্সিজম কি করে, শরীরে যে পার অক্সাইড আছে এইটাকে ভেঙে পানি আর অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, এবার আসো গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজমের কাজটা আমি একটু মজা করে পড়াই। চ্যাট বক্সে আমি একটু দেখি তো কাকে দিয়ে বলবো। এই মাকুতন্তু জিনিসটা কি মহসিন জিজ্ঞেস করছো, মাইল লাগে ঠিক করে দেবো। মাইটোসিস কোষ বিভাজন পড়ছো না? মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, মনে আছে? স্পিন্ডল তন্তু, ওই স্পিন্ডল তন্তুগুলোই হচ্ছে গিয়ে তোমার কে, মাকু তন্তু। ঠিক আছে, মনে থাকে জানো। আচ্ছা রাফি, ওকে ওকে, ঠিক আছে, মনে থাকবে, তাও থাকে জানো। হ্যাঁ, হাতের নখ কেরাটিন দ্বারা গঠিত। ওই হাতের নখের ক্লাস আজকে মাইরা একদম ঠিক করে দেব। ঠিক আছে, হাতের নখ হচ্ছে কেরাটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে গঠিত, স্ক্লেরোপ্রোটিন দিয়ে গঠিত। কেরাটিনের থেকেও বেশি থাকে স্ক্লেরোপ্রোটিন, এগুলো পড়াবো, ক্লাস আসবে। উফ, ঠিক আছে, তাহলে হইলো। তাহলে এখানে যার নাম, কার নাম বলবো, কাকে দিয়ে বলবো? মেহরাব। আচ্ছা মেহরাবকে দিয়ে বলি, মেহরাব একদম লাস্টে পাইলাম। মেহরাব মনে করো যখন আন্টির পেটে ছিল বাচ্চা অবস্থায়, তখন দেখো তো আন্টি কত কিছু খাইছে না? মুরগি খাইছে, হাঁস খাইছে, তারপরে তোমার দুধ খাইছে, তারপরে হচ্ছে চিনি খাইছে, চকলেট খাইছে। মেহরাব যা যা পছন্দ করে, আমি জানি যে বাচ্চারা নাকি মায়ের পেটে যখন বেবি থাকে, তা বাবুরা চকলেট পছন্দ করে, তাই মায়েরা নাকি তখন চকলেট খায়, এটা আধুনিক যুগের মায়েরা, তাই না? আমাদের যুগে তো আর খাইতো না। এখন মেহরাব আন্টি যদি তখন চকলেট খাইয়ে থাকে, মেহরাবের জন্য হয়তো বা খাইছে, বাট খাইছে, ওর ভিতরে কি ছিল? চিনি ছিল। ওই চিনিটা মেহরাব আন্টির পেটে বসে খাইছে, কত মজা পাইছে সে না? কিন্তু মনে করো ওটা তো বাবু মেহরাব, মানে কি, এটা বাচ্চা মেহরাব। আর বাচ্চা উদ্ভিদ কি কাহিনী করবে সেটা বলো। বাচ্চা উদ্ভিদ কোথায় থাকে? বীজের মধ্যে হচ্ছে বাচ্চা উদ্ভিদ থাকে। ঠিক আছে, কিন্তু বীজের উদ্ভিদ মানে উদ্ভিদ কি তোমার মায়ের মতো এরকম খাওয়া দাওয়া করে? বীজ কি আর তোমার আম্মুর মতো, মনে করো মেহরাবের আম্মুর মতো চকলেট, আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো খাবে? না। তার মানে ওরা কোনো শর্করা খাবে না। তো বীজের ভিতর যখন শিশু উদ্ভিদ থাকে, ওরও তো ইচ্ছা করে আমি একটু চিনি খাই। আর চিনি না খাইলে তো, বা শর্করা না উৎপন্ন হইলে তো বীজের যে ভিতরে যে শিশু উদ্ভিদ থাকবে ওটা তো বাঁচবে না, শক্তি উৎপন্ন করতে পারবে? পারবে না। বীজের ভিতর মূলত কি থাকে বলতো? লিপিড বা তেল থাকে। বীজের ভিতর কি থাকে? লিপিড বা তেল। তেল এক ধরনের লিপিড না? প্রমাণ দিব। সরিষার বীজ, এটারে ভাইঙ্গা কি তেল বানাও না? তিলের বীজ ভাইঙ্গা তেল বানাও না? ক্যাস্টর বীজ ভাইঙ্গা ক্যাস্টর অয়েল বানাও না? অলিভের বীজ ভাইঙ্গা কি অলিভ অয়েল বানাও না? সয়াবিনের বীজ ভাইঙ্গা কি সয়াবিন অয়েল বানাও না? ওইরকম। তাহলে বীজের ভিতর তো লিপিড থাকে, কিন্তু ওই শিশু উদ্ভিদও মেহরাব, শিশু মেহরাবের মতো চায় আমিও যদি একটু চিনি খাইতে পারতাম তাহলে শক্তি উৎপন্ন করতো। ওই কাজের জন্য আল্লাহ তাকে বীজকে কি দিয়ে দিছে? গ্লাইঅক্সিজম দিছে। ঠিক আছে, মেহরাবকে দিছে কে? আম্মু। আমাদের সবাইকে দিছে আম্মু, আর বীজদের দিছে গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম করে কি, বীজের যে লিপিডটা থাকে লিপিডকে ভেঙে চিনিতে পরিণত করে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট গ্লাইঅক্সিজমের কাজটা। এই দুটো আসবে যদি এগ্রি ভার্সিটিতে পরীক্ষা দাও, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দাও, জেইউতে পরীক্ষা দাও, এগুলো তো আসবেই। বোটানি, জুওলজি তো এই সমস্ত নিয়েই তো কাজ, বীজ টিজ হাবিজাবি এগুলো নিয়েই কাজ। হাবিজাবি না, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এগুলো নিয়ে কাজ। ঠিক আছে, ওকে, বোঝা গেছে? ওকে, তাহলে আমি এখন একটা মাইটি কোশ্চেনে চলে আসছি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা না পারলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের ভিতরে সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? একটু তাড়াতাড়ি আনসারটা করে দাও। দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, তো তোমরা যে বলো ভাইয়া এই সমস্ত স্লাইড কি মেডিকেল ডেন্টালে কভার করবে নাকি, অবশ্যই কভার করবে, কেন করবে না? অনেকেই আছে ভার্সিটি করে মেডিকেলে চান্স পায়, বাট তোমার তাহলে একটু পয়েন্টটা ভালো থাকবে আর কি। 4.9, 4.8 এরকম থাকলে একটু প্রিপারেশন নিলেই ডেন্টালে চান্স সম্ভব। ওকে, আমি একটু দেখি। ওকে, ভেরি গুড। তোমরা দেখো 88% সঠিক উত্তর দিছো, এই জন্য তোমাদেরকে একটা থ্যাঙ্কস। আর বাকি 12% মোবাইলের স্ক্রিন খারাপ, তাই না? ওকে, সর্ববৃহৎ অঙ্গাণু প্লাস্টিড। ও, সেন্ট্রিওলের গঠনটা পড়ানো হয় নাই, মনে আছে? একটা স্লাইড যে বাদ দিয়ে গেল, তোমরা বলবা না। সেন্ট্রিওল সাধারণত সিলিন্ডার আকৃতির থাকে। কেমন? সিলিন্ডার আকৃতির, দেখছো?
এই সিলিন্ডার আকৃতির সেন্ট্রিওল থাকে কি, কাজ পড়াইছিলাম, সেন্ট্রিওলের গঠনটা পড়ানো হয় নাই। সিলিন্ডার আকৃতির থাকে, এই সিলিন্ডারের একটা ওয়াল থাকে, তোমরা ফিজিক্স পড়ো, হ্যাঁ, সিলিন্ডারের ওয়াল থাকে না, বা ম্যাথ করো, পরিমিতিতে সিলিন্ডারের ওয়াল থাকে। এই ওয়াল গঠিত হয় এক একটা ট্রিপলেট দিয়ে, দেখো এই যে এইগুলো হচ্ছে একটা ট্রিপলেট, ঠিক আছে। এরকম মোট 9টা ট্রিপলেট দিয়ে সিলিন্ডারের এই সেন্ট্রিওলের ওয়ালটা গঠিত হয়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে মোট ট্রিপলেট কয়টা? 9টা ট্রিপলেট। এটা পরীক্ষায় বারবার আসে। মোট ট্রিপলেট কয়টা? 9টা। এক্সকিউজ মি, একটু দাঁড়াও, সাউন্ড আসতেছে কিসে জানো। ঠিক আছে, তাহলে কি 9টা ট্রিপলেট থাকে, এটা পরীক্ষায় বারবার আসে। তো ট্রিপলেট কি? এই 9টা ট্রিপলেট মিলে এক একটা ওয়াল গঠিত হয়। প্রত্যেকটা ট্রিপলেট কেন বলে? প্রত্যেকটা ট্রিপলেটে আবার 3টা করে অনুনালিকা থাকে, দেখছো? এই যে একটা ট্রিপলেট, 2টা ট্রিপলেট, প্রত্যেকটা ট্রিপলেটে 3টা অনুনালিকা থাকে, উপনালিকা থাকে। তাহলে ট্রিপলেট কি? এই যে এক একটা ট্রিপলেট, এক একটা ট্রিপলেটে 3টা উপনালিকা। এইটাই পরীক্ষায় আসে, যে প্রতিটা ট্রিপলেটে কয়টা উপনালিকা? 3টা। হুম। আর দেখো তো, এরকম মোট 9টা ট্রিপলেট, একটা ট্রিপলেট হচ্ছে এটা, ইন্টু 9টা ট্রিপলেট একসাথে যোগ হয়ে কি তৈরি করে? এই যে যে যোগ হয় ট্রিপলেট গুলো, যে একটা যোগ হচ্ছে, কি দিয়ে যোগ হয়? সুপার গ্লু দিয়ে যোগ হয়, ঠিক আছে। ওই সুপার গ্লুটার নাম হচ্ছে লিঙ্কার বা যোজক। তাহলে সেন্ট্রিওল 3টা অংশ নিয়ে গঠিত, সিলিন্ডার ওয়াল, 9টা ট্রিপলেট, আর ট্রিপলেট গুলা মিশায় বা গ্লু দিয়ে আটকায় হচ্ছে যোজক বা লিঙ্কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, স্লাইড শেষ। এবার হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবিষ্কারক তাড়াতাড়ি পড়াই, রবার্ট ব্রাউন। বার আমি যেবার ঢাকা ভার্সিটির চান্স পেয়েছি, দুইটাই আসছে। নিউক্লিয়াস কে আবিষ্কার করে, কত সালে, সালটাও আসে, হ্যাঁ। আর কোন কোন কোষে নিউক্লিয়াস নাই, এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা তো তোমরা জানো। পরিণত আরবিসি তে নাই, অনুচক্রিকায় নাই, তাই না? রক্তকণিকার ভিতরে 2টাতে নিউক্লিয়াস নাই, একটাতে আছে। কোনটাতে আছে? শ্বেত রক্তকণিকায় শুধু আছে। আর পরিণত আরবিসি বা লোহিত রক্তকণিকা অনুচক্রিকায় কোনো নিউক্লিয়াস নাই। শিফ নাই, চোখের লেন্সে নাই। সিপ কোষ কি? ফ্লোয়েম কোষ আছে না, জাইলেম কোষ, ফ্লোয়েম কোষ। ওই ফ্লোয়েম কোষের একটা কোষ হচ্ছে, ফ্লোয়েম টিস্যুর একটা কোষ হচ্ছে সিফ কোষ, তাই না? এটা তো 90 সিফ কোষ থাকে, সঙ্গী কোষ থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা থাকে। এর ভিতরে সিফ কোষে নিউক্লিয়াস নাই। চোখের যে লেন্স থাকে এর ভিতরেও নিউক্লিয়াস নাই। এবার আসো নিউক্লিয়াসের গঠনটা একটু দেখাই, ক্লিয়ার হয়ে যাবে। নিউক্লিয়াস আমি প্রথমেই পড়াইছিলাম, একটা সুগঠিত নিউক্লিয়াসের চারপাশে একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে বা আবরণ থাকে। এটা কি? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণ। ওকে, একদম মধ্যে থাকে একটা নিউক্লিওলাস। কি থাকে? নিউক্লিওলাস। দেখছো এই গোলটা কি ভাইয়া? নিউক্লিওলাস। আর কি বলছিলাম? ছোট ছোট দানা দানা সাইটোপ্লাজমের মতো ঘন তরল পদার্থ থাকে, ঠিক আছে, অর্ধতরল বা তরল পদার্থ থাকে। এদেরকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। দোত্তরি, এরা কি? নিউক্লিওপ্লাজম। এবারে দেখো এর ভিতরে কি থাকে? অবশ্যই ক্রোমোজোম থাকবে নিউক্লিয়াসের ভিতরে। কিন্তু নিউক্লিয়াসের যখন বিভাজিত থাকে না, স্থির দশায় থাকে, বিভাজন ছাড়া থাকে, তখন ওদের ক্রোমোজোম গুলো কুণ্ডলিত আকারে থাকে। তাই তখন নিউক্লিয়াসের ক্রোমোজোমকে বলা হয় ক্রোমাটিন। শুধু ক্রোমোজোম পাওয়া যায় মেটাফেজ বা কোষ বিভাজনের মেটাফেজ দশায়। তাহলে ক্রোমোজোম কখন পাওয়া যাবে? শুধুমাত্র কোষ বিভাজনের মেটাফেজ দশায়। দেখছো, এটা একটা ক্রোমোজোম, একটা সেন্ট্রোমিয়ার, দুই পাশে 2টা ক্রোমাটিড। আমরা একটু পরে আসতেছি, আমরা একটু নিউক্লিয়াস পড়ি। তাহলে নিউক্লিয়াসে ক্রোমোজোম গুলোকে কি বলে? ক্রোমাটিন। তাহলে একটু দেখো তো নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার, এই যে এনভেলপ, এটা নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। কোনটা? ওই যে ছোট ছোট যে সাইটোপ্লাজম থাকে, এটার নাম কি? নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। ক্যারিও কথাটা দিয়েই লিম্ফ, হোয়াট দ্য হেল, সরি একটু দাঁড়াও, একটা মিনিট। তাহলে নিউক্লিয়াস কি বললাম বলো? নিউক্লিয়াসে, নিউক্লিওপ্লাজমকে কেন ক্যারিওলিম্ফ বলে? ক্যারিও মানে নিউক্লিয়াস, আর লিম্ফ মানে পানি। তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে পানি পানি পদার্থ, নিউক্লিয়, ওটার একটা নাম কি? ক্যারিওলিম্ফ, পরীক্ষায় আসে। আর নিউক্লিয়াসের যে ক্রোমোজোম, এটার একটা নাম কি? ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। এবং ক্রোমোজোমের ভিতর কি থাকে? ডিএনএ থাকে, বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক থাকে। আর নিউক্লিওলাস হচ্ছে মধ্যের এটা, ঠিক আছে, এটা দেখলেই বুঝবা। নিউক্লিওলাসের ভিতরে আরএনএ থাকে মেইনলি, আর প্রোটিন থাকে, ঠিক আছে। ওকে, এখান থেকে
ক্রোমোজোমের যতটুকু দাগাই দিবে এতটুকু পড়বা। ক্রোমোজোম নামকরণ করেন, পরীক্ষায় আসে ভার্সিটিতে, ক্রোমাটিন নামকরণ করেন। ক্রোমাটিন কি বলতো? যখন কোষ বিভাজন হয় না তখন ক্রোমোজোমকে বলা হয় কুণ্ডলিত ক্রোমাটিন। যখন ক্রোমোজোম কোষ বিভাজন না হইলে স্থির অবস্থায় কুণ্ডলিত আকারে থাকে, এদেরকে আমরা কি বলবো? ক্রোমাটিন। আর যখন মেটাফেজ দশায় ক্রোমোজোম হয়ে যাবে সজ্জাকার, এটার নাম কি হবে? ক্রোমোজোম। নামকরণ কি করেন? ক্রোমাটিন, ওয়াটার ফ্লেমিং, ক্রোমোজোম ওয়েল্ডার। এবার আসো, ধানের ক্রোমোজোম সংখ্যা 24 অবশ্যই লাগবে তো, কারণ ধান আমাদের কি প্রধান খাদ্য। গোল আলু, গোল আলু উল্টাও, 24 × 48, আলুও তো খাও, আসে। পাটেরটা আসতে পারে দেখো 14, ঠিক আছে। আর গোল আলুর কত? 48 উল্টাইলে। গরু ছাগল লাগবেই, বাংলাদেশের প্রধান পশু কি? গরু ছাগল। গরু ছাগল ছাড়া তুমি ভার্সিটিতে পরীক্ষা ক্রোমোজোম সংখ্যা জানা ছাড়া ভার্সিটিতে চান্স পাবা? এটা হতে পারে না। তাই এই টাইপের কোশ্চেন অবশ্যই দিবে, ঠিক আছে। বিশেষ করে ধান, গোল আলু, পাট, গরু ছাগল, এই কটা মনে রেখে যাও, ঠিক আছে। ওকে, এবার আসো ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোম গঠন, ক্রোমাটিন, ক্রোমাটিন এখন পড়বো না, কারণ ক্রোমাটিন কিসে থাকে বলতো? ক্রোমোজোমেরই একটা দশা হচ্ছে ক্রোমাটিন। কখন? যখন ক্রোমোজোমটা কুণ্ডলিত অবস্থায় থাকে তখনই তাকে কি বলা হয় বলতো? ক্রোমাটিন। মনে আছে? এবং এটা কখন থাকে? রেস্টিং অবস্থায়, যখন স্থির অবস্থায় থাকে। এবং এরা যখনই কোষ বিভাজনের মেটাফেজে চলে আসে তখনই এদেরকে বলা হয় ক্রোমোজোম। এবং ক্রোমোজোমে লম্বালম্বি দুইটা ক্রোমাটিড পাওয়া যায়, ঠিক আছে। যখন মেটাফেজ দশায় আসে তখনই ক্রোমোজোমে কি পাওয়া যায়? ক্রোমোজোম পাওয়া যায়। এবং ক্রোমোজোমে কি দেখা যায়? লম্বালম্বি দুইটা ক্রোমাটিড। এই দেখো লম্বালম্বি দুইটা ক্রোমাটিড, এগুলো কি? লম্বালম্বি দুইটা ক্রোমাটিড। এবং ক্রোমাটিড দুইটা কি দিয়ে আটকানো থাকে বলতো? সেন্ট্রোমিয়ার দিয়ে লাগানো থাকে। এই যে সেন্ট্রোমিয়ার কি? ক্রোমাটিড দুইটা সেন্ট্রোমিয়ার দিয়ে লাগানো থাকে। আদর্শ ক্রোমোজোমে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে, তাই না? ইউজুয়ালি বেশিরভাগ একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। এখন দেখো যেখানে সেন্ট্রোমিয়ার থাকে ওই জায়গাটা একটা চিপা সৃষ্টি হয় না? এখন বইয়ের ভাষায় তো চিপা বলা যাবে না, ওটাকে কি বলা হবে? কুঞ্চন। এবং সেন্ট্রোমিয়ারে যেহেতু থাকে, সেন্ট্রোমিয়ার একদম মাঝে থাকে, তাই এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। এবারে আসো, একদম লাস্টে একটা লাইন লেখা স্যাটেলাইট। স্যাটেলাইট ক্রোমোজোম, সব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না। তাহলে স্যাটেলাইট ক্রোমোজোম কারা? আমি একটু বুঝাই। মনে করো যে সমস্ত ক্রোমোজোম বা ক্রোমাটিন তোমার নিউক্লিওলাসের সাথে লাগানো থাকবে ওই জায়গাটার নামই হচ্ছে স্যাটেলাইট। দেখো তো এদিকের, এই যে এদিকের ক্রোমোজোম গুলো কি স্যাটেলাইটের নিউক্লিওলাসের সাথে লাগানো আছে? না, এদিকের ক্রোমোজোম গুলো হচ্ছে নিউক্লিওলাসের সাথে লাগানো আছে। তাহলে সকল ধরনের ক্রোমোজোম বা ক্রোমাটিনে স্যাটেলাইট থাকে না। তাহলে কিছু কিছু ক্রোমোজোমে স্যাটেলাইট থাকবে, কিছু কিছুতে স্যাটেলাইট থাকবে না। তাহলে যে ক্রোমোজোমে নিউক্লিয়াস না, এটা কি হবে বলতো? নিউক্লিওলাস। এইটাই পরীক্ষায় আসে যে স্যাটেলাইট কখন বলবো? যখন ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস থাকবে তখনই ওটাকে বলা হবে স্যাটেলাইট। বোঝা গেছে? এখন দেখো এখানে, এখানেও একটা চিপা সৃষ্টি হয়, এই চিপাটার নাম হচ্ছে গৌণকুঞ্চন। কেন গৌণকুঞ্চন বলছি? সকল ক্রোমোজোমে তো তোমার স্যাটেলাইট থাকে না, তাহলে গৌণকুঞ্চন হারতে গোনা কয়েকটাই পাওয়া যায়, তাই এই চিপাটার নাম কি বলো? গৌণকুঞ্চন, ঠিক আছে। আর মুখ্য কুঞ্চন হচ্ছে সেন্ট্রোমিয়ারের ওখানে পাওয়া যায়, পরীক্ষায় আসে কিন্তু। ওকে, এবারে হচ্ছে আসো একটা মজার জিনিস পড়াবো। তাহলে গৌণকুঞ্চন কোথায় থাকে? স্যাটেলাইটের কাছে। টেলোমিয়ার, টেলো কথাটার মানে হচ্ছে একদম প্রান্তে। বিজ্ঞানী মুলার, কে? বিজ্ঞানী মুলার তিনি বলেন যে ক্রোমোজোমের একদম প্রান্তে যে অংশটা থাকে এই জায়গাটার নাম হচ্ছে টেলোমিয়ার, ঠিক আছে। টেলো কথাটা কি? প্রান্ত, মনে রাখো টেলো কথাটা প্রান্ত। তাহলে টেলোমিয়ার কোথায় থাকে? প্রান্তে থাকে, উভয় প্রান্তে থাকতে পারে সে বলছে। এখন তিনি বলছে টেলোমিয়ার থেকে একটা এনজাইম খরিত হয়, ওই এনজাইমটার নাম হচ্ছে টেলোমারেজ। কি? টেলোমারেজ। এই এনজাইমটা জরা রোধ করে। জরা মানে কি জানো? বার্ধক্য। তার মানে বার্ধক্য দূর করবে। তার মানে টেলোমারেজ এনজাইম যার বেশি বেশি নিঃসৃত হবে সে কখনো বুড়া হবে না, ঠিক আছে। তাহলে জরা দিয়ে মনে রাখো কে আছে? মিস্টার মিস, বাংলাদেশের একটা নায়িকা, মিস জয়া আহসান। তাহলে জয়া আহসান কি? তার মধ্যে মনে হয় টেলোমারেজ এনজাইম বেশি খরিত হয়। তাহলে এটা এর জন্য মনে রাখবা যে জয়াসান দিয়ে জরা রোধে সাহায্য করে, সে বুড়া হয় না, বার্ধক্য দূর করে। আর হচ্ছে টেলোমারেজ এনজাইম বার্ধক্যটা দূর করে, ঠিক আছে। মনে থাকে যেন। এবার আসো রাসায়নিক গঠন। অলরেডি বলে ফেলছি, দেখছিলাম নিউক্লিওলাসের ভিতর কি থাকে? প্রোটিন থাকে, আরএনএ থাকে, আর ক্রোমোজোমে তো ডিএনএ থাকবেই। এবং প্রোটিনটা দুই ধরনের থাকে, একটা হিস্টোন প্রোটিন, একটা নন হিস্টোন প্রোটিন। হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন হচ্ছে এক ধরনের সরল প্রোটিন, এটা কিন্তু পরীক্ষায় আসে। হিস্টোন নন হিস্টোন প্রোটিন কি? এক ধরনের সরল প্রোটিন। সরল প্রোটিনের এবং কনজুগেটেড বা নাম কি সকল প্রোটিন তোমাদের কিন্তু ক্লাস নেওয়া হবে, ঠিক আছে।
তখন দেখবা যে হিস্টোন নন হিস্টোন সেখানে লেখা আছে। তাহলে হিস্টোন নন হিস্টোন কি? সরল প্রোটিন। কোথায় পাওয়া যায়? ক্রোমোজোমে পাওয়া যায়। এটা কিন্তু পরীক্ষায় আসে ভাইয়া। ক্রোমোজোমে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়, অথবা হিস্টোন নন হিস্টোন কোথায় পাওয়া যায়, কি হবে? ক্রোমোজোম। এছাড়া বিভিন্ন ধরনের এনজাইম থাকে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এগুলো আজকের লেকচারের টপিক না। ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ ইন ডিটেইলস নেক্সট। এটার যে আর অর্ধেক বাকি থাকবে, আজকে কতটুকু? ক্রোমোজোম পর্যন্ত, তাই না? বা নিউক্লিয়াস পর্যন্ত। এরপরে যে আরো অর্ধেক বাকি থাকবে, তখন তোমাদের এই এনজাইমগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে ঠিক আছে, আপাতত মনে রাখো ডিএনএ পলিমারেজ থাকে যেটা অনুলিপনে সাহায্য করে, ডিএনএ অনুলিপন করে। আর আরএনএ পলিমারেজ সাধারণত ডিএনএ ট্রান্সক্রিপশন করে। ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশন নেক্সট ক্লাসে, আজকে কেউ জিজ্ঞেস করবে না, কারণ আজকে তো এটা টপিক না, নেক্সট ক্লাসে পড়ানো হবে। ওকে, এবার আসো ক্রোমোজোমের প্রকারভেদ। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমকে প্রকারভেদ করা যায়। সেন্ট্রোমিয়ার যদি একদম মাঝে থাকে, তাহলে ক্রোমোজোমটা দেখতে ভি আকৃতির। সেন্ট্রোমিয়ার একদম মাঝে না, কিছুটা মাঝে। কিছুটা মাঝে মানে কি বলতো? উপমধ্যে। মধ্যে মানে মাঝে, উপমধ্যে, তাহলে এটা উপমধ্য কেন্দ্রিক। আর মেটা মানে হচ্ছে মধ্য, একদম মাঝে থাকলে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক। ঠিক আছে? কিছুটা মধ্যে মানে হচ্ছে উপমধ্য, বা সাব মেটা মানে কিছুটা মধ্যে, এরা হচ্ছে এল আকৃতির, পরীক্ষায় আসে। এবার আসো, আমি একটু আগে বলছিলাম প্রান্ত কেন্দ্রিক সবসময় কি? টেলো। টেলো মানে কি? প্রান্ত, তাই না? কি? প্রান্ত, বারবার মনে রাখবা, ঠিক আছে? তাহলে যেটার একদম প্রান্তে থাকবে এটা কি? টেলোসেন্ট্রিক। এটার আকৃতি কি? আই আকৃতির। এবার আসো উপপ্রান্ত কেন্দ্রিক, মানে কিছুটা প্রান্তে। উপপ্রান্ত মানে কি? উপপ্রান্ত, কিছুটা প্রান্তে। এটার ইংরেজি হচ্ছে অ্যাক্রো। তাহলে কিছুটা প্রান্তে কি হবে? অ্যাক্রো। তাহলে পুরোপুরি প্রান্তে না, কিছুটা প্রান্তে। তাহলে এটার আকৃতি কেমন হবে? যে আকৃতির। ঠিক আছে, দেখছো? এই দেখো, কিছুটা প্রান্তে, পুরোপুরি প্রান্তে না। পুরোপুরি প্রান্তে হলে এটা তো হয়ে যাইতো তোমার আই আকৃতির। তাহলে কিছুটা প্রান্তে কি? অ্যাক্রো। অ্যাক্রো মানে কি? যে আকৃতির। ওকে, মনে থাকে যেন। এবারে আসো ক্রোমোজোমের প্রকারভেদটা আমরা একটু দেখি সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে। আমি একটু আগে বলছিলাম অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে কয়টা সেন্ট্রোমিয়ার থাকে, মনে আছে? অধিকাংশ ক্ষেত্রে আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাও তো। একটু আগে বলছি অধিকাংশ ক্ষেত্রে কয়টা সেন্ট্রোমিয়ার থাকে, একটু আগে বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে। একটু চ্যাট বক্সে লিখে জানাও। একটা রিসান, সামান্তা, হাসান, হ্যাঁ, একটা সেন্ট্রোমিয়ার থাকে। ঠিক আছে, থ্যাঙ্কস আ লট জিহাদ, থ্যাঙ্কস আ লট ভাইয়া। তাহলে এটা পরীক্ষায় আসে, আর চ্যাটে আনসার করো না, ঠিক আছে? তাহলে অধিকাংশ উদ্ভিদ প্রাণীতে একটা ক্রোমোজোম থাকবে, এবং এক মানে কি? মনো। তাহলে মনোসেন্ট্রিক হচ্ছে অধিকাংশ উদ্ভিদে থাকবে। অ্যাসেন্ট্রিক, এ মানে না, যে সমস্ত উদ্ভিদে বা কোষে কোনো ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, ওই ক্রোমোজোমগুলোকে বলা হয় অ্যাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার। এরা সাধারণত কোষ বিভাজনে অংশগ্রহণ করে না, কারণ কোষ বিভাজনে কি হয়? আলটিমেটলি সেন্ট্রোমিয়ারই লাস্টে দুই খণ্ডে বিভক্ত হয়, তাই না? এই যে দেখো, এই বরাবর দুই খণ্ডে বিভক্ত হয়ে যায় না? ঠিক আছে, এই বরাবরই তো দুই খণ্ডে বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ার বরাবর। তাহলে যেটা সেন্ট্রোমিয়ারই থাকবে না, ওটা কি বিভক্ত হবে না? তাহলে যেটা অ্যাসেন্ট্রিক বা যেটা সেন্ট্রোমিয়ার নাই, ওটার কখনো কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। ভার্সিটিতে আসছে বেশিরভাগ উদ্ভিদ প্রজাতিতে থাকে মনোসেন্ট্রিক, এটা ভার্সিটিতে আসবে। এবার আসো ডাইসেন্ট্রিকের উদাহরণ। ডাইসেন্ট্রিকের উদাহরণ আছে, মানে দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে। পলি মানে কি? অনেকগুলো থাকবে। এই উদাহরণগুলো পড়বা, কখনো আসে নাই বাট আসতেই তো পারে। গমে থাকে ডাইসেন্ট্রিক, কলা গাছে থাকে পলিসেন্ট্রিক। কলা দেখো ল আছে, পলিতে ল আছে, তাহলে এরা কি? পলিসেন্ট্রিকের উদাহরণ। এভাবে মনে রাখবা। আর ডিফিউজ মানে সুস্পষ্ট ভাবে কোনো সেন্ট্রোমিয়ার না, মানে সেন্ট্রোমিয়ারটা আছে বাট ওটা সেন্ট্রোমিয়ার না বলদ না ছাগল বোঝা যায় না। ঠিক আছে, দেখো সেন্ট্রোমিয়ার আছে বাট ওটার মনে হয় একটা বলদ, তুমি বুঝবা না যে সেন্ট্রোমিয়ার আছে নাকি। ওই ধরনের নাম কি? ক্রোমোজোম হচ্ছে ডিফিউজড তোমার ক্রোমোজোম। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এসে গেছে, এটা পরীক্ষা এসে গেছে, তাই ভিতরগুলো কিন্তু আসতে পারে। পলিসেন্ট্রিকের উদাহরণ কি? যেটা কলা, পলি ল, কলার ল, এভাবে মনে রাখবা। Okay. এবারে ক্রোমোজোমের কাজ পড়াবো। ক্রোমোজোমের কাজ পড়ানোর আগে আমি একটা সোজা পোল নিয়ে নেই তোমাদের। পোলটা নিয়ে নাও, পোলটা ওর নাম কি? আনসার করে দাও, সবাই পারবা, হ্যাঁ? নিচের কোনটি যে আকৃতির ক্রোমোজোম? মেটা, সাবমেটা, অ্যাক্রোটেলো। ভালো মতো চারটা অপশন পড়ে দাও। এই ব্যাচটা লেখাপড়া নিয়ে অনেক সিরিয়াস, ভালো লাগে।
ওকে, আমি পোলটা অফ করে দিচ্ছি। তোমাদের না আসলে মাইর দেওয়া উচিত। তারপরে থ্যাংক ইউ সেই 80%-কে যারা সঠিক উত্তর দিছো। বাকি 20% কি করছো এতক্ষণ? হ্যাঁ, এই বাকি 20% কি করছো? মাইল লাগাই দেবো। অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক মানে কি? কিছুটা প্রান্তে, তাই না? পুরোপুরি প্রান্তে না, কিছুটা প্রান্তে অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, তো যাই হোক, এবারে হচ্ছে আমরা এখন ক্রোমোজোমের কাজ পড়াবো। ক্রোমোজোমের কাজটা খুব ইম্পর্টেন্ট, আমি খুব মজা করে পড়াই। ক্রোমোজোমের ভিতর কি থাকে বলতো? ডিএনএ থাকে বা জিন থাকে। ডিএনএ বা জিনের কাজ কি? ডিএনএ বা জিনের কাজ হচ্ছে জীবের বংশগতির ধারক আর বাহক, তাই না? তার মানে কি? ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। ক্রোমোজোম কি? ডিএনএ বহন করে, ডিএনএ এর ভিতর জিন থাকে, ডিএনএ এর এক একটা খণ্ডই তো জিন, যেগুলো বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে এইটা এখন একটু মনে রাখো, তাহলে আজীবন মনে রাখবা। ডিএনএ কি করে? বৈশিষ্ট্যটা শুধু ধারণ করবে, ডিএনএ এর ভিতর থাকে শুধু বৈশিষ্ট্য, ঠিক আছে? এরা কি করবে? বৈশিষ্ট্য ধারণ করবে। বৈশিষ্ট্য কিন্তু এটা প্রকাশ করতেছে না, কি করবে? ডিএনএ শুধু বৈশিষ্ট্য ধারণ করবে। বৈশিষ্ট্যটা প্রকাশ করে কে জানো? বৈশিষ্ট্যটা প্রকাশ করে হচ্ছে প্রোটিন। তাহলে বৈশিষ্ট্য প্রকাশ করে কে? বৈশিষ্ট্য ধারণ করে ডিএনএ, বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটিন। এখন প্রোটিন কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে আমি তোমাদের একটা খুব সুন্দর উদাহরণ বুঝাই। আমি একটা ভিডিও অন করি, এটা ভিডিও অন করে ক্লাস নিলে মজা লাগে। মনে করো চুল কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি, কেরাটিন দিয়ে তৈরি। যার চুল কোকড়া, যেমন তোমাদের সবার প্রিয় রাতুল ভাই, তাই না? তাকে দেখলেই কিন্তু মনে হয় তার বৈশিষ্ট্যটা একরকম, তাই না? আবার যার চুল স্ট্রেট, মনে করো কে বলবো, ফামিনের ক্লাস করছো? ফামিনের চুলগুলো দেখবো একটু বড় স্ট্রেট, ওরে দেখলে কিন্তু একরকম লাগে। তার মানে কি? এই চুল দিয়ে বুঝো যে এক একটার প্রোটিন হচ্ছে কার্লি, তাই একজনকে একটু কেমন যেন কোকড়া কোকড়া দেখাচ্ছে, আর একজনের হচ্ছে প্রোটিন কি একদম স্ট্রেট, একদম পুরা বৈশিষ্ট্যই কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম তোমাকে? তাহলে প্রোটিনেই কি বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে? আরো সুন্দর উদাহরণ দেই। হুম, তোমাদের সবচেয়ে উদ্ভাসের প্রিয় ভাইকে বলো, চ্যাট বক্সে লিখে জানাও, চ্যাট বক্সে লিখে জানাও সব থেকে প্রিয় ভাই। আচ্ছা সৈকত, কেউ পাম দিও না, ঠিক আছে? সৈকত, সিয়াম, ফাহাদ, তনিমা, জুয়েল, মিলি, ঠিক আছে? অনেক পাম দিস, প্লিজ সত্যি কথা বলো, ঠিক আছে? আচ্ছা সোহাগ ভাই ছাড়া সব থেকে প্রিয় কে? একজন সোহাগ ভাই লিখছে। আচ্ছা ঠিক আছে, ওকে। যাক, আমি একজনের উত্তরেই শুধুমাত্র নিব, যে কিনা চাপা মারে নাই, তাই না? সে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এই যে লিখছো, অনেক একজন লিখছে, একজনের উত্তরে নেই, রাতুল ভাই, তাই না? লিখতেছে দেখি, রাতুল ভাই। হুইজ রাচেল? রাচেল, রাসেল ভাইয়া, তাই না? রা- রাসেল রাচেল। তো যাই হোক, তো সত্যি কথার জন্য ধন্যবাদ। চাপা তারাই মারছো যারা কিনা আমার নাম লিখছো, কারণ সামনে সামনে আছে তাই লিখে দিছো, ঠিক আছে? তো যেটা সেটা হচ্ছে, একটু বলি যে রাতুল ভাইয়ের কথা বলি। হ্যাঁ, রাতুল ভাই অনেক ভালো পড়ায়। তার মানে কি? তার ডিএনএ এর ভিতরে বৈশিষ্ট্যটা একটা, তাই না? আমি কিন্তু চাইলেও ওই রকম ভালো পড়াইতে পারি না, পারবো না। আবার আমি তোমাদের যাই পড়াই, খারাপ পড়াই ভালো পড়াই, এটা আমার বৈশিষ্ট্য, তাই না? অথবা মনে করো রাতুল ভাই অনেক ভদ্রভাবে ক্লাস নেয় না, সুন্দর মতো শেভ করে, আর আমি কি করে দেখো দাড়ি নিয়ে চলে আসছি। তার মানে কি? এগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য। তাহলে রাতুল ভাইও চাইলে আমি হতে পারবো না, আমিও ইচ্ছা করলে রাতুল ভাই হতে পারবো না। কারণ কি বলতো? আমাদের ডিএনএ এর ভিতরে বৈশিষ্ট্যই এরকম করে দেয়া আছে। যে অভ্র ভাইয়া বৈশিষ্ট্য কেমন? ওর এমন একটা বৈশিষ্ট্য যে ও ড্যাম কেয়ার, তাই না? এই যে দেখো, ক্যাপ পিছনে পয়রা ক্লাস নিতে আসছে, কে কি মনে করলো তাতে, মানে ড্যাম কেয়ার, ওকে? যাই হোক, এটা বললাম আর কি আমার বৈশিষ্ট্য। আর মনে করো রাতুল ভাইয়া খুব সুন্দর সোবার ভাবে আসে, তাই না? শেভ টেপ করে সুন্দরভাবে। তো যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এক এক বৈশিষ্ট্য। আর সব থেকে সুন্দর বৈশিষ্ট্য বলেই দিলাম, ফামিন ভাইয়ের চুল আর রাতুল ভাইয়ের কোকড়া চুল, এটাও বৈশিষ্ট্য। তাহলে দেখো, প্রোটিন বৈশিষ্ট্য প্রকাশ করে, আর ডিএনএ কি? বৈশিষ্ট্য ধারণ করে, ওকে? এখন এই ডিএনএ থেকে যে বৈশিষ্ট্য প্রকাশ করবে, এটা কিভাবে হয় এটা আমরা দেখব। ডিএনএ এর ভিতরে হচ্ছে নীল নকশা থাকে বা ম্যাপ থাকে, বৈশিষ্ট্যের ম্যাপ থাকে। এই ম্যাপ ওয়াইজেই যদি প্রোটিন তৈরি করা যায়, তাহলে ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এই কাজটা করে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। কে করে? মেসেঞ্জার আরএনএ ও রাইবোজোম মিলে এই কাজটা করে। মেসেঞ্জার আরএনএ কি বলতো? তথ্যবাহী আরএনএ, মেসেঞ্জার যে মেসেজ পাঠায়, সে কি করে? ডিএনএর ভিতরে কি আছে? ম্যাপ আছে বা নীল নকশা আছে বা ব্লু প্রিন্ট আছে। তোমার আমার বৈশিষ্ট্য, আমার বৈশিষ্ট্য আমার ভিতরে, রাতুল ভাইয়ের বৈশিষ্ট্য রাতুল ভাইয়ের ভিতরে,
ঠিক আছে? ওই বৈশিষ্ট্যটা থেকে ওই বৈশিষ্ট্যটার ছাঁচে তাহলে ডিএনএ এর ছাঁচ ওয়াইজ কি তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ তৈরি হয় ডিএনএ থেকে। ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হইতেছে, সেটা কি মেসেঞ্জার আরএনএ। সেই মেসেঞ্জার আরএনএ চুপি চুপি যায় রাইবোজোমকে বলে, ওই রাইবোজোম তুই এখন এমন প্রোটিন বানা যাতে কিনা অভ্রর বৈশিষ্ট্য প্রকাশ পায়। অভ্রর বৈশিষ্ট্য কি দেখবা, এই যে দেখো মাথা ভর্তি টাক, দেখছো? তাহলে এইটাই হচ্ছে গিয়া বৈশিষ্ট্য, এবং ফলে কি আমার টাকটা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে ডিএনএ কি বৈশিষ্ট্য ধারণ করে, এবং ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, যেটা রাইবোজোমের কাজ কি প্রোটিন তৈরি করা। রাইবোজোমকে যায় বলে তুই হচ্ছিস টাকলা প্রোটিন তৈরি কর, যাতে কিনা ওর মাথাটা টাক হয়ে যায়। এভাবেই এটাই হচ্ছে কি তোমার ক্রোমোজোমের কাজ। এই লাইনটাই বলছে ডিএনএ এর সাচ অনুযায়ী এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করা ডিএনএ এর কাজ। ওকে, ক্লিয়ার? এই লাইনটা যদি বুঝো, নেক্সট ক্লাস যদি আমার করো, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে ট্রান্সক্রিপশন, তারপর হচ্ছে রেপ্লিকেশন। আজকে টপিক না, আজকে কিন্তু এটা পড়ানোর কথা ছিল না, তারপরে তোমাদের পড়াইলাম যাতে মাথার ভিতরে থাকে। এবারে আসো, আমি একটু ভিডিওটা অফ করে দেই। সেক্স ক্রোমোজোম নিয়ে আমি একটু কথা বলি। সেক্স ক্রোমোজোম নিয়ে কাজ করে, হ্যাঁ, লিঙ্গ নির্ধারণে বিভিন্ন ক্রোমোজোম কাজ করে, এক্স এক্স আর এক্স ওয়াই। ঠিক আছে, আর তো বললাম জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। ওকে, অভিব্যক্তি, অভিব্যক্তি কি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করা বা বৈশিষ্ট্য প্রকাশই হচ্ছে অভিব্যক্তি। যেমন মনে করো যে এইচআইভি ভাইরাস না, রিসেন্টটা বলি করোনা ভাইরাস। করোনার জিন আজ থেকে 1 বছর আগেও, এটার নাম কি, ডিজিজটার নাম কি, কোভিড-19, মানে 2019-এর ডিসেম্বরে হয়েছে। 2019-এর ডিসেম্বরের আগেও এটা ভালো ছিল, অতটা রোগ করতো না। 2019-এর পরে সেটা সবাই ফাটায় দিতেছে। তাহলে ওদের কি জিন পরিবর্তন হয়ে নতুন অভিব্যক্তি তৈরি করতে পারে, এটাই বলছে। তাহলে অভিব্যক্তির মূল উপাদানও কিন্তু ক্রোমোজোম, তাই না? কারণ ক্রোমোজোমে ডিএনএ বা আরএনএ থাকে। করোনা ভাইরাস কি আরএনএ ভাইরাস? ঠিক আছে, মনে থাকে জানো? তাহলে ক্রোমোজোমের কাজ হচ্ছে এগুলো। এবারে আসো, ঠিক আছে, এবারে আসো তোমাদের একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে চ্যাটে লিখছো, একটু দাঁড়াও 10টা সেকেন্ড, 10টা সেকেন্ড, আমি একটু পানি একটা কোশ্চেনের আমি আনসার দিব এখন। সেটা হচ্ছে ভাইয়া আপনি যে এতগুলো টপিক বলতেছেন হাসান স্যারের বইয়ের পিছনে লেখেন, হাসান স্যারের বইয়ের পিছনে লেখেন, হাসান স্যারের বইয়ের পিছনে জায়গা আছে, এই কথাটা কোনো কথা হইলো? এগুলো কোনো কোশ্চেন হইলো? হ্যাঁ, বই খুঁজলে গার্লফ্রেন্ডের ছবি পাওয়া যায়, বয়ফ্রেন্ডের ছবি পাওয়া যায়, আর এই কথাগুলো লেখার জায়গা তোমার থাকবে না? হ্যাঁ, কেমন ধরনের কথাবার্তা, হ্যাঁ, মানে মানবতা বিরোধী কথাবার্তা। বই খুঁজলে তো অনেক মেয়েদের বইয়ের ভিতরে ছেলেদের ছবি পাওয়া যায়, ছেলেদের বইয়ের ভিতরে মেয়েদের ছবি পাওয়া যায়, চিঠি পাওয়া যায়, গোলাপ ফুল পাওয়া যায়, বেলি ফুল পাওয়া যায়, বকুল ফুল পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়। আর এই লেখাগুলো থাকবে না? জায়গা না থাকুক, ওই যে যে এত কষ্ট করে তোমার মনে করো যে গার্লফ্রেন্ডের ছবিটা বড় করে 4 আর 5 আর 6 আর সাইজে কইরা রাখবা, তার থেকে একটা পেজের, একটা খাতার পেজ ছিঁড়ে সুন্দর মতো গ্লু দিয়ে অথবা স্ট্যাপলার দিয়ে লাগায় এগুলো লিখতে পারবে না যদি পেজ না থাকে? এগুলো লিখো, নইলে কিন্তু জীবনেও পারবা না। পরীক্ষার আগে কিন্তু ওইভাবে প্যারা পইরা জীবনেও ভালো অবজেক্টিভ করা যায় না বায়োলজিতে, আমি কিন্তু বলতেছি। ঠিক আছে, তাই এইভাবে করতে হবে। এবং ফার্স্ট পেজ লাস্ট পেজ প্রত্যেক চ্যাপ্টারের উপর লিখলেও কিন্তু হয় না, ইম্পর্টেন্ট গুলো লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমার বক বক হয়েছে, এবারে আমি স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখনো কিন্তু বাজে, এখনো 15 মিনিট সময় আছে। ওকে, আমি দেখি কি স্লাইড বাকি আছে আর, সবগুলোই হাতে ধরা হয়েছে। ওকে, একটু দাঁড়াও। ওকে, আমরা তোমাদের সব থেকে ফেভারিট স্লাইডে চলে আসছি। মানব জাতি সৃষ্টির সেরা, মানব সেবা শ্রেষ্ঠ কাজ, স্বপ্ন পথে শ্রম শপথে এগিয়ে চলো তোমরা। খুব সুন্দর কথা, তাই না? তাহলে এটা মানতে হবে, পিডিএফটা পড়ে ফেলবা। এবারে একটু দেখি চ্যাট বক্স। ভাই ইমামুল ভাই, লাস্ট পোলটা আপনি লঞ্চ করে দিতে পারেন, ওদের সাথে এমনি গল্প করি আমি। হ্যাঁ, তোমাদের কিন্তু পুরোটা কভার করা হয়েছে, তাই না? স্লাইড। তাহলে তোমাদের সাথে গল্প করি। গল্প করা হচ্ছে, একজনে জিজ্ঞেস করছে জিনোম কি। এটা এগুলো জাস্ট নরমাল কয়েকটা, আমি একটু চ্যাট থেকে দেখি আনসার করতে পারি নাকি। হোয়াট ইজ জিনোম? ইমামুল ভাই, ও আচ্ছা দিয়ে দিচ্ছেন না। আচ্ছা, জিনোম হচ্ছে গিয়া এমন একটা জিনিস, একটু বলি। স্মুথ ক্লাস, থ্যাঙ্কস।
জিনোম হচ্ছে এমন একটা জিনিস, পরপর 3টা নাইট্রোজেন বেজের একসাথে গঠনকে বলা হয় জিনোম। জিন থেকেই জিনোম কথাটা আসছে। ঠিক আছে? জিন কি? ডিএনএ এর খণ্ড। এগুলো পড়ানো হবে জিনোম। জিনোমের ক্লাস আজকে না, পরের ক্লাসে, তারপরে বলে দিলাম। থ্যাঙ্কস এ লট হোসেন। তার মানে জিন, জিন হচ্ছে এক একটা জিনোম। ডিএনএ এর যে 3টা পরপর নাইট্রোজেনাস বেস, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন বা সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন, ঠিক আছে? এগুলো নিয়ে পরপর যে 3টা ওইগুলোই হচ্ছে কি তোমার এক একটা জিনোম। এবং অবশ্যই এটা ডিপ্লয়েড ক্রোমোজোমে থাকতে হবে, বাবা মার 2টা ক্রোমোজোমে। থ্যাংক ইউ, অনেকেই ফ্যান হইছো। তারপরে আরো কি কি হইছে, অনেক কিছু হইতেছে বলতেছো। থ্যাঙ্কস এ লট ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। তোমাদের আশরামুল, থ্যাংক ইউ। জোস কথাটা অনেক বড় কিছু। আচ্ছা, হাতে হ্যান্ড গ্লোভস না ভাই, এটা এটা কি আমি তোমাদেরকে বলি, এই যে তোমাদের যে গ্রাফিক্স ট্যাবে যে আমরা লিখি, এই লেখার জন্য এই কলমটা ধরতে হয়। হুম? এই দেখো, একটা কলম, একটা মিষ্টি কালারের কলম, না একটা পিঙ্ক কালারের, না মেজেন্ডা না কি কালার কে জানে, এটা দিয়ে লিখতে হয়। তো ওই যে গ্রাফিক্স ট্যাবটা অনেক স্পর্শকাতর, ওটার উপর ঘাম ঠাম লাগলে নষ্ট হয়ে যায়। ফর দ্যাট রিজন এটা পড়ে নিতে হয়। দ্যাটস ইট। তাহলে আজকে এতটুকুই। আদনান ভাইয়া, আপনি কি কিছু বলবেন? নিউ ফ্যান। আদনান, সাউন্ড শোনা যাচ্ছে না, কি করে দাও। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তোমার গ্রাফিক্স ট্যাবের পেনটা দেখে আমার মনে হয়েছে আমারটাও দেখানো উচিত আসলে। আমারটা দেখো অ্যাশ কালার, দেখছো? মানে যার জীবন সাদা কালো তারে উদ্ভাস দেয় অ্যাশ কালারের পেন, আর ভাইয়া জীবন রঙিন, ভাইয়াকে পিঙ্ক কালারের গ্রাফিক্স পেন এটা দিছে। ভালো ছিল, এটা ভালো ছিল, হ্যাঁ। দেখো আমি একদিন তোমার পেনের কালার জানতাম না, আমারটা আজকে দেখলাম, আমার সবকিছু আরে লাইফ ছাই অ্যাশ। শুধু পেন, ঠিক আছে, আমি তোমাকে আমার গ্রাফিক্স ট্যাবটা দেখাই, গ্রাফিক্স ট্যাবটা ওই কালার, এই যে দেখো, এই যে দেখো। এই যে আমারটা অ্যাশ কালার, এটা কেন? হোয়াই অলওয়েজ আরে মি? এগুলো আমার কেন? সাথে আমার জীবন সব সময় ব্ল্যাক এন্ড হোয়াইট, অ্যাশ, ছাই, এগুলা আচ্ছা কেন? ঠিক আমি আছে, জানি আমরা না। এক্সচেঞ্জ করে যাই নিই। হোক, একটু আমার ফান করলাম। এই কালারটা খুব কালার সেন্সিটিভ, চোখে লাগে। চলো এক্সচেঞ্জ করবা, এক্সচেঞ্জ। ভাই, তুমি শুধু ট্যাব এক্সচেঞ্জ করলে তো হবে না, তোমার লাইফে যত কালার আছে সব আমাকে দিয়ে দিতে হবে, হ্যাঁ আরে তাইলে। বাবা, ঠিক আছে, যাও আচ্ছা, দিয়ে দিব না। ঠিক আছে, তুমি এখন কথা বলো, আচ্ছা, তুমি ঠিক দেখতে আছে। চাইতেছিল পোলাপান। না, 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ অল। আমি আসলে সবাইকে মিস করতেছিলাম কমেন্টস পড়ে। ওকে, ঠিক আছে। সো সবাই ভালো থাইকো। উম আর অব্র ভাই এত দারুণ ক্লাস নেয়, ঠিক আছে। আমি এর জন্য ওর উপর ছেড়ে দিছি, বুঝছো? এখন আর আমি নেই না। আচ্ছা, ঠিক আছে, বিকালের ঠিক 2টা আদনান রেডি হও, ঠিক আছে? বিকালের না, 2টা আমি আর নিব না, আমি আর নিব না, তুমি নিবা, ঠিক আছে। ওকে, ঠিক ঠিক আছে। আছে আদনান, থ্যাংক ইউ। তাহলে ইমামুল ভাই, আমরা বের হবো। জি আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাদের ওকে, দুজনকেই। ভাইয়া তাহলে পিডিএফটা দিয়ে দিন, হ্যাঁ আপলোড। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, যারা আছো শেষ পর্যন্ত তাদের তাদের উদ্দেশ্যে বলতেছি, আহ, সবাইকে ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, তোমাদের প্রোগ্রাম সম্পর্কিত অথবা উদ্ভাস সম্পর্কিত, আচ্ছা পিডিএফ নিয়ে মনে হয় একটু ইয়ে হয়েছে, পিডিএফটা আপলোড দেওয়া হচ্ছে, হ্যাঁ। বই যেটা না পাইছো হাসিবুল, একটু কষ্ট করে ব্রাঞ্চে কন্ট্যাক্ট করো, ব্রাঞ্চে ওখান থেকে দিয়ে দিবে।